আমার সন্তানের জন্য আমি কুণ্ঠিত হব না, কারণ আমি যদি কুণ্ঠিত হই সারা জীবন সে নিজেকে নিয়ে কুণ্ঠিত হয়ে থাকবে। আমি কুণ্ঠিত হব না, তাকে আমি ভবিষ্যতের জন্য তৈরি করব, তাকে আমি বলবো তোমার অবস্থাটা যাই হোক না কেন তার জন্য তুমি দায়ী নয়। আমরা যেহেতু একটা অভিভাবক দল খুব ছোট্ট থেকে কাজ শুরু করেছি, আমাদের একটা প্রাথমিক অভিজ্ঞতার জায়গা না এটা খুব ছিল যে আমাদের কাজটা মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করতো। আমি এটা সরকারের কথা বলছি না, ওটায় পরে আসছি। অ্যাপ্রিসিয়েট করতো, কিন্তু কোথাও একটা আমরা যে প্রফেশনালি কাজ করতে পারি বা করছি সেটা বুঝতে মানুষের অনেক সময় লেগেছে। নমস্কার, আমি ইপসিতা। আনকাট আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিছু কিছু আড্ডা হয় শুধু গল্প করার জন্য, আর কিছু কিছু আড্ডা মানুষের মনকে ছুঁয়ে যায়। আজকে আমরা সেই রকমই আড্ডা দেব, এমন কিছু শিশুদের গল্প করব যারা কথা বলতে পারে না, যারা শুনতে পায় না, কিন্তু স্বপ্ন দেখতে পারে, ভালোবাসতে পারে, অনুভব করতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্নিগ্ধা সরকার। স্নিগ্ধাদি, নমস্কার। স্নিগ্ধাদি অন্বেষা কলকাতার প্রেসিডেন্ট এবং অন্যতম প্রতিষ্ঠাতা বলা যায়। তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন এই ধরনের বাচ্চাদের জন্য, যারা কথা বলতে পারে না, শুনতে পারে না, ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, এই শিশুদের নিয়ে তিনি নিরলস কাজ করে চলেছেন। তাদের সমস্যা, তাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ গড়ে ওঠার যে স্বপ্ন তিনি প্রতি মুহূর্তে দেখেন, তারই গল্প আমরা আপনাদের সাথে করব। এবং শুধু তাই নয়, সেই সমস্ত অভিভাবকদের জন্য আজকের এই আড্ডাটা থাকবে যাদের আরও সচেতন হতে হবে, আর আমাদের সকলকে আরও কাছে টেনে নিতে হবে সেই সব শিশুদের, সেই গল্পও থাকবে। আচ্ছা স্নিগ্ধাদি, আমি প্রথমেই তোমাকে বলি যে এই যে অন্বেষা কলকাতা তৈরি হলো, সেটা কবে তৈরি হয়েছিল আর কীভাবেই বা হলো? হ্যাঁ, আমরা অন্বেষা কলকাতার যে তৈরি হলো, ঠিক কিছু তৈরি করব বলে ভাবিনি, কিছুটা নিজে নিজেই হয়ে গেছে বলা চলে। তো আমাদের প্রথম দেখা যেদিন হয়েছিল, আমরা ৫-৬ জন মা বাবা একসাথে হয়েছিলাম, সেটা ছিল ২০০৪-এর ২৮শে নভেম্বর। এখন ওটাকেই আমরা প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করি। আচ্ছা, মানে এইটা এই অন্বেষা কলকাতা তখনই নাম ঠিক করে করা হলো না? না না না, সব কিছুই খুব ধীরে ধীরে হয়েছে, খুব অর্গানিক্যালি হয়েছে, নিজের মতো করে হয়েছে। আচ্ছা, তোমরা কয়েকজন মা মিলে শুরু করলে, মানে এর পিছনে কারণটা কি, এর লক্ষ্যটা হ্যাঁ কি হ্যাঁ, ছিল? নিশ্চয়ই নিশ্চয়ই। মানে অন্বেষা কলকাতা হচ্ছে একটা অভিভাবক প্রতিষ্ঠান, অর্থাৎ মা বাবাদের দল। তার মানে আমরা সবাই মা বাবা। এবার কি ধরনের মা বাবা বা কোন শিশুদের মা বাবা? আমাদের ছেলে মেয়েদের সবার শোনার অসুবিধা আছে, যাদেরকে সাধারণভাবে বলা হয় বধিরতাযুক্ত শিশু বা ব্যক্তি। তো আমরা সেই রকম কিছু মা বাবা কিছুভাবে একসাথে হয়েছিলাম। তো প্রথম দিন যখন আমরা একসাথে বসেছিলাম, অনেকেরই আমাদের সেদিন প্রথম একে অপরের সঙ্গে দেখা হলো। আমরা জানতামও না কেউ কাউকে। তো সেই দিন বসলাম, আলাপ হলো, আমাদের একে অপরকে বেশ ভালো লাগলো। আর সেই ভালো লাগা থেকেই মনে হলো আরেকটা দিন যদি বসি। এইরকমভাবে বসতে বসতেই কিন্তু ধীরে ধীরে কখন যেন আমরা একটা দলে পরিণত হলাম, আমরা নিজেরাই জানি না। এইভাবে চলতে চলতে ২০০৬-এর মে মাসে এসে আমরা রেজিস্ট্রেশন করলাম। তখন আমাদের দলের নাম হলো অন্বেষা কলকাতা। আচ্ছা, তাহলে এইটা তো বাবা মাদের একটা সেই জার্নিটা, প্রত্যেকটি বাবা মা যারা এইটা দলটা গঠন হলো, তা এই বাবা মাদের প্রথম যখন জানতে পারলে যে, বা বুঝতে পারলে যে, বা সে বাচ্চাটি কথা বলতে পারবে না বা শুনতে পায় না, সেইটা বোঝার উপায় এবং সেটা সবার সাথে মিলল কিনা, সব গার্জেনরা যে একসাথে বসলে সেটা কি মিলেছিল, মানে কি এক একজন এক এক রকম অভিজ্ঞতা ছিল? হ্যাঁ সেটা কতটা শকিং সেটা তো বলার কোনো অবকাশই থাকে না। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম তো অভিজ্ঞতাগুলো সবার একরকম হবেই না, কারণ আমরা প্রত্যেকেই আলাদা আলাদা পরিবার থেকে। যদিও তখন আমাদের মধ্যে একটা সাযুজ্য ছিল, সেটা হচ্ছে আমরা সবাই সাধারণভাবে আরবান মিডল ক্লাস মোটামুটি শিক্ষিত পরিবার, সেই একটা কমনালিটি ছিল। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা পরিবার আলাদা, এবং এক একটা পরিবারের বাচ্চার যখন বধিরতাটা চিহ্নিতকরণ হলো, তার বয়স এক এক রকম। তুমি একটা কথা বলছিলে না যে বোঝা যায় না, অ্যাকচুয়ালি তখন বোঝা যেতও না। আমার মেয়ে ধরো যখন হয়েছিল, কিন্তু এখন বোঝা যায়। এখন বোঝা যায়, মানে এখন
সত্যি কথা বলতে গেলে সারা পৃথিবী জুড়েই, বিশেষত উন্নত দেশগুলোতে, বাচ্চার জন্ম লগ্নে মানে বাচ্চা হসপিটাল থেকে ছাড়া পাওয়ার আগেই কিন্তু এই কানের পরীক্ষাটা হয়, যেটাকে বলে নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং, এবং এটা একেবারে মানে অত্যাবশ্যকীয়, করতেই হয়। তার কারণ তখনই বুঝতে পারা যায় যে বাচ্চাটা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। যদি কোনো কারণে দেখা যায় যে তখন বাচ্চাটা শুনতে পাচ্ছে না, তাহলে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যাবে। মানে 136 বলে একটা কনসেপ্ট আছে, যে 1 মাসের মধ্যে চিহ্নিতকরণ হবে, 3 মাসের মধ্যে তার ডায়াগনোসিস হয়ে যাবে, আর 6 মাসের মধ্যে তার সাথে কাজ শুরু হবে। এবং যদি একটি বধির বাচ্চার সাথে এই 6 মাসের মধ্যে কাজ শুরু করা যায়, তাহলে কিন্তু সেই বাচ্চাটার ভাষার বিকাশ একেবারে আর 5টা সাধারণ কথা বলতে পারা বা শুনতে পাওয়া শিশুর মতো হতে পারে। আমাদেরই একটি বাচ্চা আছে যাকে আমরা ঠিক 6 মাসেই পেয়েছিলাম, এখন ওর বয়স 7 বছর হয়েছে। ওর কথা শুনলে তুমি ভাবতেই পারবে না যে ওর কোনো শোনার অসুবিধা আছে, কারণ শুনতে পাই না বলে আমাদের ভাষাটা তৈরি হয় না। আমরা জন্মের পরে সবাই পরিবেশ থেকে শুনতে পেতাম, শুনতে শুনতে আমরা কথা বলতে শিখে গেছিলাম, সম্পূর্ণ শুদ্ধ বাক্যে কথা বলতে শিখে গেছিলাম, তারপরে স্কুলে গিয়ে আমরা লিখতে পড়তে শিখলাম। আর ডেফ বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে, যে বাচ্চারা শুনতে পাচ্ছে না, যেহেতু শুনতে পাচ্ছে না, পরিবেশ থেকেও ভাষাটাকেই আয়ত্ত করতে পারছে না। মানে বলাটা তো পরের ধাপে, প্রথমত হচ্ছে যে সে ভাষাটাকেই আয়ত্ত করতে পারছে না, আর ভাষাটা আয়ত্ত করতে পারছে না বলেই সে কোনোভাবেই কথা বলে আর 5টা বাচ্চার মতো নিজের মনের ভাবটাকেও প্রকাশ করতে পারছে না। তো এবারে যদি ফিরে যাই যে আমাদের বাচ্চাদের কথা, আমাদের ক্ষেত্রে যেমন আমাদের মেয়ে স্নেহা, আমরা এক অর্থে বলতে গেলে খুব লাকি ছিলাম যে তখনকার দিনেও 1 বছর বয়সে ওর কানের অসুবিধাটা ধরা পড়ে গেছিল, যখন কিনা মানে খুবই সেটা রেয়ার ছিল আর কি, এত তাড়াতাড়ি অসুবিধাটা ধরতে পারা। কারণ জন্মের পরে কোনো পরীক্ষার ব্যবস্থা তো ছিল না, তাহলে শুধুমাত্র হয় মা বাবা বা পরিবারের কোনো গুরুজন, বয়স্ক মানুষ যারা আছেন তারা কেউ দেখে সন্দেহ করলেন, বা কখনো যদি চাইল্ড স্পেশালিস্ট দেখে বলে দিলেন যে মনে হচ্ছে ওর একটু শোনার অসুবিধা আছে, তখন তার কানের পরীক্ষা করা হলো, নইলে তো করা হতো না। আর নইলে যখন 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে যাচ্ছে, তার বয়সে অন্য বাচ্চারা কথা বলছে, সে বলছে না, তার আবার আরেকটা ব্যাপার আছে, তখন বাড়ির লোক বলবেন যে চিন্তা করো না, ওর জেঠু একটু বেশি বয়সেই কথা বলেছিল, অত ভেবো না, ও ঠিক কথা বলবে। মানে এগুলো সব আমরা শুনেছি আর কি, দীর্ঘ পথে চলতে চলতে। তো স্নেহার ক্ষেত্রে যদিও আমরা 8 মাসেই সন্দেহ করেছিলাম, সেখানে একটা চিকিৎসা বিভ্রাট হয়েছিল, যার কাছে নিয়ে গেছিলাম। তিনি কলকাতার স্বনামধন্য চিকিৎসক ছিলেন, ENT, কিন্তু উনি বুঝতে পারেননি। তো যাই হোক, 4 মাস পরে 1 বছর বয়সে ধরা পড়েছিল। কিন্তু তার ছাড়া আমরা অধিকাংশ বাচ্চার ক্ষেত্রেই আমরা দেখেছি 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর, অনেক দেরি করে এই শুনতে না পাওয়ার বিষয়টা জানতে পারা যায়। তখন হাতের বাইরে বেরিয়ে যায়, মানে অনেকখানি। কারণ ক্রিটিক্যাল ডেভেলপমেন্টের বয়সটা হচ্ছে 0 to 4 ইয়ার্স। মানে আমাদের ব্রেনে যে নিউরোপ্লাস্টিসিটি আছে, অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মালোর পরে তো তার মস্তিষ্কের বিকাশ হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে হচ্ছে, এবং প্রতিদিন লক্ষ লক্ষ নিউরন তার মানে সাইনাপস তৈরি করছে, একটার সাথে আরেকটা যোগাযোগ ঘটছে। সেই বাচ্চাটার ক্ষেত্রে শুনতে যেহেতু পাচ্ছে না, শোনার ভিত্তিতে যে নিউরনগুলো ডেভেলপ করার কথা ছিল সেগুলো ঘটছে না, সেই জন্যে ওইখানটাতে ওর একটা বিরাট ঘাটতি হয়ে যাচ্ছে। যে ঘাটতিটা, ওই নিউরোপ্লাস্টিসিটির এজটা চলে গেলে ওই ঘাটতিটা পূরণ করাটা খুবই মুশকিল হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তার মানে তুমি একরকম পথে দেখতে বুঝতে পারলে, আরেকজন আরেক রকম, তারপরে এই অন্বেষা তৈরি হলো, মানে এই দল গঠন যে হলো, তাতে তখন সবার মধ্যে একটা অন্যরকম আশা ছিল যে একটা কিছু করবে, মানে এই দল গঠনের গল্পটা একটুখানি আমাদের শোনাও। এইটা শোনানোর এইটাই উদ্দেশ্য আমাদের দর্শকদেরও বলছি, যে এরকম তো আরও অনেক শিশুর অভিভাবকরা রয়েছেন, তারাও এই স্নিগ্ধাদির কথা শুনে আর একটু উদ্বুদ্ধ হবেন যদি কিছু করা যায়। কারণ অন্বেষা কলকাতা তো অনেকটা কাজ করছেন এবং অনেক দিন ধরে করছেন, তাদের পথটা একটু জানতে পারলে আমরা সকলেই উপকৃত হব। কিভাবে দল গঠন হলো, স্পৃহাটাই বা কিভাবে এলো? যেটা বলছিলাম যে আমরা দল গঠন করবে বলে ঠিক করিনি, মানে যে পরিকল্পনা করে যে আমি দল গঠন করব, আমার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার হবে, কাজ করব, সেভাবে আমরা ভাবিনি। আমরা একসাথে বসেছিলাম, ভালো লেগেছিল, এবং তখন আমাদের দলটা এমন ছিল যে প্রত্যেকেই নিজের নিজের বাচ্চাকে নিয়েই অনেকখানি ব্যতিব্যস্ত হয়েছিল।
একটু একটু করে স্কুলে যেতে শুরু করেছে বাচ্চাগুলো, স্কুলের পাঠ্যক্রমে তারা কোনো রকম সাহায্য পায় না, ক্লাসরুম ট্রানজাকশনটা ঠিক তাদের মতো করে হয় না, পরীক্ষা ব্যবস্থাটাও তাদের জন্যে মডিফাই করা হয়নি, এরকম একটা অবস্থা প্রত্যেকটা পরিবার স্ট্রাগল করছে। সেই সময় আমরা একসাথে হলাম। একদম প্রথমে হয়তো প্রত্যেকেরই মনের ভাবটা এরকম ছিল যে এই যে একসাথে আমরা 5টা-7টা পরিবার এলাম, এটার মধ্যে দিয়ে হয়তো আমার বাচ্চার একটু সুবিধা হবে, এই ভাবনাটাই প্রথম অবস্থায় ছিল। তারপরে একসাথে থাকতে থাকতে না একটা বোঝা গেল যে আমরা অনেক ভালো আছি। এই যে 5-7টা পরিবার, তারপর তো পরিবারের সংখ্যাটাও একটু একটু করে বাড়তে থাকলো। তো আমরা দেখলাম যে একসাথে আছি বলে আমরা অনেক ভালো আছি। ভালো আছি কেন? কেউ যে কারো সমস্যাটা সমাধান করে দিচ্ছি তা নয়, কিন্তু একে অপরের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি পথটা খুঁজে পাচ্ছি যে আমার সন্তানের জন্যে বা আমার পরিবারের জন্যে কোন পথটা বেশি আমার জন্যে কাজের হয়ে উঠছে। এরকম চলতে চলতে আমরা একে অপরের বন্ধু হয়ে উঠলাম। তখন ধীরে ধীরে এই ভাবটাও মনের মধ্যে এলো যে আমরা তো অনেক ভালো আছি, শহর কলকাতায় থাকি, আমরা লেখাপড়া জানি, বুঝতে পারি, অ্যাক্সেস করার মতো জায়গা আছে, কিছুটা হলেও পয়সাও আছে, কিন্তু সেই মানুষগুলো যারা অনেক দূরে থাকে বা যাদের কাছে টাকা পয়সা নেই, শিক্ষার সুযোগটাও যারা কম পেয়েছে, তাদের কি হয়, তাদের বাচ্চাগুলোর কি হয়, আমরা কি তাদের জন্য কিছু করতে পারি? এরকম একটা ভাবনা থেকে কিন্তু ধীরে ধীরে অন্বেষাটা একটা মানে ওই দল গঠনের মতো জায়গাতে এসেছিল, যখন আমরা ভাবছিলাম যে শুধু নিজের বাচ্চার জন্য নয়, নিজের বাচ্চার বাইরে গিয়েও আমাদের কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজন। আর এটা ব্যক্তিগতভাবে আমার একটা বলতে পারো মানে আমার চেতনা এটা খুবই ছিল। আমার মেয়ে যেখানে যেত, ব্যান্ডেলে একটি সংস্থা, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, মানে আমি মানে আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং আমার মেয়েও তাই। তো আমার মনের মধ্যে তখন এটা একটা খুব হতো যে কোথাও একটা আমার মেয়ের জন্মের আগেই কিন্তু ওরা এই বাচ্চাদের কথা ভেবেছিলেন। যদি না ভাবতেন, যদি এরকম একটা প্রতিষ্ঠান না থাকতো, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যেতাম, ওর কি হতো, মানে ও কি শিখতো বা ও কিভাবে এগোতো। মানে এই যে তুমি এইটার খবর পেয়ে তুমি তাকে নিয়ে যেতে। ব্যান্ডেলে যেতাম, আমরা গেছিলাম, এবং তখন মানে ওখান থেকে একটা শিক্ষা বলতে পারো বা একটা চেতনা বলতে পারো, এইটা মনে হয়েছিল যে ওখান থেকে যেগুলো আমি শিখলাম, যেগুলোকে সম্বল করে স্নেহা এগোতে পারছে বা এগিয়ে যাচ্ছে, কোথাও একটা এই শিক্ষাটাকে আমাকে ভাগ করে নিতে হবে আরও অনেক মানুষের সাথে, যাতে এটা একটা জায়গায় সীমাবদ্ধ থেকে না যায়, এটা আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর তাহলেই তো শেখার সার্থকতা, ঠিক আর কথা। তাহলেই আমি যেটা পেলাম সমাজকে আমার ফিরিয়ে দেওয়াও হলো। খানিকটা বলতে পারো অনুপ্রেরণা একটা বড় জায়গা এটাই ছিল। স্নিগ্ধাদি, একটা কথা আমি সকাল থেকেই ভাবছি তোমাকে এটা জিজ্ঞেস করব, বা মাঝখানে একবার বোধহয় একটু খেয়েও হারিয়ে গেল। তা তখন আমি বলতে চাইছি যে একটা অভিভাবক, একজন বাবা বা মা যখন জানতে পারেন যে তার সন্তান শুনতে পাচ্ছে না, বলতে পারছে না, তখন তো তার মনের অবস্থাটা সাংঘাতিক। মানে সেটা সেটাই আমি জানতে চাইছি যে কি পরিস্থিতি হয়েছিল তোমার বা আরো 5 জনের অভিজ্ঞতা, সেটা একটুখানি বলো। মানে সবার মানসিকতা পরিস্থিতি তো আলাদা আলাদা হয়, কিন্তু খুব সাধারণভাবে যেগুলো দেখতে পাওয়া যায়, প্রথম তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য যে পৃথিবীতে 100 জন যদি বধির মানুষ জন্মায়, তাদের মধ্যে 90 থেকে 95 জন জন্মায় এমন একটা পরিবারে যেখানে আগে কোনো বধিরতার ইতিহাস ছিল না। অর্থাৎ সেই ফ্যামিলিটার কোনো ধারণাই নেই যে ডেফনেস জিনিসটা কী। যেমন এবার যদি আমি আমার কথায় ফেরত আসি, যখন আমার মেয়ে জন্মালো এবং জানা গেল যে ওর কানে শোনার অসুবিধা আছে, আমার পুরো জিনিসটা একটা অস্বাভাবিক মনে হয়েছিল। কারণ আমাদের সাধারণভাবে ধারণা ছিল যে বধিরতাটা তো আসে বয়সের সাথে, বয়স হয়ে গেলে মানুষ কানে কম শোনে, এইটা জানি। একটা শিশু জন্মাতে পারে বধিরতা নিয়ে, এই ধারণাটাই ছিল না। প্রথম তো এটা একটা খুব অবাক লেগেছিল যে এটা হয় নাকি, কিন্তু সত্যি সত্যি তো হয়েছিল। কানের পরীক্ষা করে রিপোর্ট তো প্রমাণ করে দিয়েছিল যে ওর শোনার অসুবিধা আছে। তবে একটা যেটা বোধহয় আমার বলার দরকার, সেটা হচ্ছে যে এটা শুধু আমাদের ক্ষেত্রেই হয়েছিল, সবার ক্ষেত্রে এরকম হয় কি না আমি জানি না। কোথাও একটা আমি বা আমার হাজব্যান্ড স্নেহার বাবা, আমরা না এটাকে নিজেদের অজান্তেই একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। অর্থাৎ মানে আমার সন্তানেরই কেন হলো, আমারই কেন এমন হলো, মানে হায় হায় করা। হ্যাঁ, এই ভাবটা না আমাদের মধ্যে সত্যি আসেনি, বরং মনে হয়েছিল যে এটা একটা পরিস্থিতি, এইখানটাতে আমাদের
যেটা করার দরকার সেটা করতে হবে, সেই পথটাকে খুঁজে বের করতে হবে। এবং পরবর্তীকালে না আমি এটা উপলব্ধি করেছি যে ওই যে সময়টা, এই যে আমরা মানে একে অপরের মানে কাঁধে মাথা রেখে কাঁদিনি, আমরা পুরো জিনিসটাকে একটা লড়াইয়ের মতো মানসিকতা থেকে নেবার জোরটা পেয়েছিলাম, এবং সেটা আমরা একে অপরের থেকেই পেয়েছিলাম। কারণ চারপাশের মানুষজন তো ভেঙে গেছিলেন, সেটা তো ঠিকই, পরিবারের অন্যান্যদের ব্যাপারটা তো ঠিক ভীষণই একটা এরকম ছিল হতাশা না, এসে গেছিল। ভীষণই একটা মানে না জানা একটা জিনিস, এবার কি হবে, সামনে কি আছে, ভবিষ্যৎটা কি, ও কি কোনোদিন কথা বলতে পারবে, ওকে কোনোদিন মা বাবা দাদু ঠাকুমা বা ওর জীবনে কি হবে, এই সব কথাগুলো বলতে পারবে, ও কি লেখাপড়া শিখতে পারবে, ওর ভবিষ্যৎটা কেমন হবে, এরকম অসংখ্য অজানা প্রশ্নে মানে একটা পরিবার তখন ভীত সন্ত্রস্ত হয়ে যায়। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং এর সাথে আরেকটা জিনিসও ঘটে, যেটা তখনও হতো এখনো হয়, ভীষণভাবে পারিবারিকভাবেই মাকে দায়ী করা হয়, বা দায়ী করা হয় প্রত্যক্ষভাবে যদি নাও বলি, এমন একটা পরিমণ্ডল তৈরি হয় যে মা ভাবতে বাধ্য হয় যে বোধহয় আমার সন্তানের এই অসুবিধাটার জন্য আমিই দায়ী। এইটা কিন্তু একটা অসম্ভব কষ্ট। আমি যতজন মায়ের সাথে কথা বলেছি এই দীর্ঘ আমার কাজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা দেখেছি যে মায়ের মধ্যে একটা ভীষণ অপরাধ বোধ, যেন সে কিছু একটা ভুল করে ফেলেছিল। না সে এটা কোনো তোমার একটা, মতো একজন শিক্ষিত মহিলার কেন মনে হলো? আমার নিজের মনে হয়নি, আচ্ছা। একবারও মনে হয়নি। যদি কেউ সেটা আমায় বলতে আসতেন, আমার মনেও হয় না যে সেটা তাকে বলার আমি সুযোগ দিতাম। আমি এটা একটা সামাজিক চিত্রকে তুলে ধরার চেষ্টা আচ্ছা, মানে করছি। এটা অনেকেই মনে করে যে হয়তো অধিকাংশই। মায়ের দিকে কেউ ছিল, দেখো এরকম হয়তো শুনতে হয়েছে। অধিকাংশই, যার ফলে কি হয় যে এটাকে একটা ডিনায়াল মানে মেনে নেবার ক্ষেত্রে অসুবিধা, এটাকে অস্বীকার করার একটা প্রবণতা। বহু সময় অনেক পরিবারে আমরা দেখেছি যে ব্যাপারটা ধরা পড়ার পরেও কিন্তু তারা চুপ করে হাত পা গুটিয়ে বসে আছে। কেন বসে আছে? যে এটা নিয়ে যদি কাজ করতে শুরু করে, পাঁচটা মানুষের সাথে কথা বলে, তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানতে পেরে যাবে, আলটিমেটলি পরবর্তীকালে তো জানবেই, লুকোবার কোনো উপায় নেই। কিন্তু না, এই যে ডিসেবিলিটির সাথে স্টিগমা জিনিসটা জড়িয়ে আছে, এটাকেই মানুষ ভয় পায়। আর এই যে ভয়টা পায়, এটাকে কিন্তু শুধুমাত্র আমি মা বাবা বা পরিবারের মানে ত্রুটি বা দোষ এভাবে দেখলেও আমাদের হবে না। কারণ ভাবতে হবে যে এই স্টিগমাটা আসে কোথার থেকে। স্টিগমাটা কিন্তু আমাদের ওপরে চাপিয়ে দেয় সমাজ। তার মানে এমন একটা সমাজে আমরা বাস করি যেখানে একটি এরকম পরিবারকে, যেখানে একটি শিশু বধিরতা বা অন্য কোনো রকম অসুবিধা নিয়ে জন্মগ্রহণ করেছে, ধরে নেওয়া হয় তারা যেন আউটকাস্ট, মানে এই সমাজের একদম। এই বৃত্তের তারা বাইরে চলে গেল। হ্যাঁ, আমি এটাও প্রশ্ন করতাম যে মানে এটা সমাজে এই ধরনের শিশুর মা বাবাদেরও ভীষণ পিছিয়ে পড়তে হয়, অনেক সময় ভয় পেতে হয়, অপরাধ বোধ কাজ করে, তারা কিভাবে ওভারকাম করবে তাহলে? মানে এটা আমি পরবর্তীকালে এই প্রশ্নটা করতাম, হয়তো আস্তে আস্তে গিয়ে তুমি অন্বেষা নিয়ে কাজ করছো, তাতেও তুমি কি উপদেশ দিচ্ছ বা কি ধরনের অভিজ্ঞতার উপর দিয়ে যাচ্ছ, সেটা তাহলে তুমি আমাকে একটু বলো। বা এদের শিক্ষা, এই শিশুরা কিরকম ভাবে শিক্ষা নিচ্ছে? একটা সাইন ল্যাঙ্গুয়েজ আছে, তোমার কি মনে হয় যে গার্জেনরা, পরিবারের বাকি সবারও সাইন ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত? তুমি একসাথে অনেকগুলো প্রশ্ন করলে, আমি একটু একটু করে না, এগোই। আমাকে তুমি আগে বলো যে এদের এই শিশুদের শিক্ষা কিরকম ভাবে হ্যাঁ হবে? হ্যাঁ, সেটাই আসছে। তো ধরো আমি যদি আবার ফিরে যাই আমার মেয়ের কথায়, ওর যখন 1 বছর বয়স, কানের ব্যাপারটা ধরা পড়লো, এবং আমরা তখন জানলাম যে ওকে যদি একটা কানের মেশিন পরানো যায়, ও তাহলে সেই মেশিনটা দিয়ে শুনতে পাবে। এইখানে একটা জিনিস বলে রাখার দরকার, যে একটা দৃষ্টিহীন শিশু যেমন কমপ্লিটলি ব্লাইন্ড হতে পারে, সে একদম কিছুই দেখতে পাচ্ছে না, একজন বধির শিশুর ক্ষেত্রে দেখা যায় তার সামান্য হলেও শ্রবণ ক্ষমতা অবশিষ্ট থাকে। আচ্ছা। সেই শ্রবণ ক্ষমতাটাকে যদি একটা যন্ত্র দিয়ে, যাকে আমরা হিয়ারিং এড বলি, দিয়ে যদি সেই শ্রবণ ক্ষমতাটাকে মানে শ্রবণ ক্ষমতা মানে ধরো সাধারণভাবে যে ভলিউমে তুমি আমি কথা বলছি আমরা শুনতে পাচ্ছি, একটি বধির বাচ্চা সেটা শুনতে পাচ্ছে না। এখন শ্রবণ যন্ত্রের কাজটা কি? ওই যন্ত্রটা তার কানে লাগালে এই যে ভলিউমে আমরা কথা বলছি, এই ভলিউমটাকে বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দিয়ে যাতে সে শুনতে পায় তার শোনার মতো করে দিচ্ছে। আচ্ছা। তো এবার যদি সেটার মধ্যে দিয়ে সে শুনতে পায়, তাহলে কিন্তু ধীরে ধীরে সে তোমার আমার মতোই শুনতে পাবে, বুঝতে পারবে, তারপর ধীরে ধীরে কথা বলতে পারবে। এটাই কিন্তু বিজ্ঞান। তবে আমি যখন শুরু করেছিলাম, স্নেহা যখন ছোট ছিল, তখন আমাদের দেশে ভালো হিয়ারিং এড পাওয়া যেত না। তখন এরকম পকেট হিয়ারিং এড বলতো, মানে দুটো ছোট ছোট এরকম, মানে দুটো বাক্স যেটার সাথে একটা তার লাগানো থাকতো, ইয়ে কানে লাগা থাকতো, সেরকম মেশিন ছিল। পরে ভালো হিয়ারিং এর আমাদের দেশে আরও অনেকটা পরে এসেছে। তো
তো যাই হোক, ওই হিয়ারিংয়ের দিয়েই ওর সাথে আমরা কাজ শুরু করেছিলাম, যদিও ও ভালো শুনতে পেত না, কিন্তু ওটা দিয়েই আমরা মানে ক্রমাগত লাগাতার চেষ্টা করতে থেকেছি। এবং ওটা দিয়েই কিন্তু ও ধীরে ধীরে ওর শোনার অভ্যাস তৈরি হচ্ছে, ও কথা বলতে শিখেছে, এবং ও আমাদের মতো করে মনের ভাব প্রকাশ করতে শিখেছে। এবং ও আর পাঁচটা সাধারণ শিশুর মতোই কিন্তু শিশু শ্রেণীতে সাধারণ সরকারি স্কুলে ভর্তি হচ্ছে। তখন আমরা কলকাতা থেকে ব্যান্ডেলে চলে গিয়েছিলাম। ব্যান্ডেলে ওখানে আমরা যেমন প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র বললাম, সেখানে হুগলি গার্লস স্কুল বলে একটা মেয়েদের স্কুল ছিল, সেখানে ওকে শিশু শ্রেণীতে আমরা ভর্তি করলাম। এবং ও কিন্তু সেখানে আর পাঁচটা সাধারণ শিশুর সাথে একইভাবেই পড়াশুনো করে এগোতে শুরু করলো। ব্যাপারটা সহজ ছিল না, যেমন আমি সহজ বলছি, মানে যেরকম ভাবে বলছি, মানে অনেকটা দূরে জার্নিও করতে হয়েছে, এতটা সহজ ছিল না। না, অনেকটা দূরে জার্নি শুধু না, তখন তো আমরা কলকাতার বাড়িটা ছেড়ে দিয়ে, তার আগে আমি একটা সরকারি চাকরি করতাম, চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম। সেগুলো ছেড়ে দিয়ে আমরা ব্যান্ডেলে চলে গিয়েছিলাম ওর জন্যেই, ওখানে থাকতাম আমরা তখন। তো কিন্তু এই যে জিনিসটা, একটা শিশু শুনতে পাচ্ছে না, তাকে কানে শ্রবণযন্ত্র পরিয়ে তাকে শুনতে শেখানো, শোনার অভ্যাস করা, তার ভাষার বিকাশ করা, যাতে সে তার সমবয়সী আর পাঁচটা শিশুর মতো নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে, এই জার্নিটাই একটা দীর্ঘ জার্নি। না, এই শিশুদের মূল অসুবিধাটা কোথায়? অসুবিধাটা ওই যে শুনতে পাচ্ছে না, যেটা আগে বললাম। না, শিশুটা যখন একদম ছোট ছিল, প্রত্যেক শিশুই তো কিছু বলতে পারছে না, কিছু শুনতে পারে, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য যে যখন একটা বাচ্চা 5 বছর বয়স হচ্ছে, সে তো নর্মাল যারা সাধারণ সবাই শুনতে পাচ্ছে, বলতে পাচ্ছে, তারা তো সব বলছে। এই বাচ্চাদের অসুবিধাটা তো ওইটাই যে সে শুনতেও পায় না, বলতে পারে না। তখন সে কিভাবে রিয়্যাক্ট করছে? ওইটাই তো বলছিলাম, যে ধরো শুনতে পাচ্ছে না, আমরা কিন্তু শোনাটা শুরু করি আমাদের মাতৃগর্ভে থাকা অবস্থা থেকেই। তার মানে যে বাচ্চাটা শুনতে পাচ্ছে না, সে সময় তো শুনতে পেলই না, এবং তারপরে যতক্ষণ না পর্যন্ত তার কানের বিষয়টা ধরা পড়লো, বা তাকে একটা শ্রবণ সহায়ক যন্ত্র বা কানের মেশিন বা হিয়ারিং এর দেওয়া হলো, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু শুনছিল না। তার মানে ধরো স্নেহার কথাই যদি বলি, 1 বছর বয়সে ওকে আমরা কানের মেশিন দিলাম, তার মানে সেই দিন ওর শোনার জন্ম হলো। তার মানে এই যে জন্ম থেকে 1 বছর বয়স অবধি মানে প্রতিটা বাচ্চা যতখানি পরিমাণে শুনতে শুনতে সে তার পরিবেশ থেকে বিভিন্ন জিনিসকে আহরণ করছে, তার যে কগনিটিভ ডেভেলপমেন্টটা হচ্ছে, সেটা কিন্তু একটা বধির শিশুর ক্ষেত্রে ঘটছে না। আর বললাম যে স্নেহা তবু অনেক তাড়াতাড়ি ধরা পড়েছিল, 2 বছর, 2.5 বছর, 3 বছরে গিয়ে ধরা পড়ে। তার মানে কি হচ্ছে, জন্ম থেকে 3 বছর বয়স অবধি ও শব্দ দিয়ে যে জিনিসগুলো ওর শেখার কথা ছিল, বোঝার কথা ছিল, শোনার মাধ্যমে ও সেগুলো একেবারে কিচ্ছু পেল না। ওই জায়গাটা একটা পুরো ভ্যাকুয়াম বা ভয়েড হয়ে থাকলো। সুতরাং ও যখন স্কুলের বয়সে গিয়ে পৌঁছালো আর 5টা সাধারণ বাচ্চার সাথে, তাদের কাছে সম্পূর্ণ ভাষা, হ্যাঁ, তাদের সম্পূর্ণ ভাষার ভান্ডারটা তৈরি হয়ে গেছে। তারা পরিষ্কার কথা বললে কথোপকথন করছে, প্রশ্ন করলে উত্তর দিচ্ছে, বুঝতে পারছে, বোঝাতে পারছে। এই শুনতে না পাওয়া বাচ্চাটার কিন্তু সেগুলো কোনোটাই ঘটছে না। এটা ও স্নেহার ক্ষেত্রে যেহেতু আগে তোমরা তাও হিয়ারিং এটা দিতে পেরেছো, যারা বুঝতে অসুবিধা, মানে বাবা মাদেরই বুঝতে দেরি হয়, তাহলে সেই সব বাচ্চাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? আরো দেরি হয়ে যাচ্ছে। তাদের অসুবিধাটা আরো তীব্র হয়ে যাচ্ছে। তাদের অসুবিধাটা আরো তীব্র হচ্ছে, মা বাবার এবং শিশুর লড়াইটাও আরো তীব্র হচ্ছে। কারণ ধরো যে পথটা আমাকে পার করতে হবে 5 মিনিটে, আমি যদি শুরুই করি 3 মিনিটের মাথায়, তাহলে 5 মিনিটের পথটা আমায় 2 মিনিটে অতিক্রম করতে হবে, যেটা সত্যি সত্যি সবসময় সম্ভব হয়েও ওঠে না। কারণ আলটিমেটলি তো এটা একটা শিশুর কথা বলছি আমরা। সুতরাং সেই তফাৎটা থেকেই যায়, এবং অধিকাংশ ক্ষেত্রেই সেই তফাৎটা নিয়েই কিন্তু একটা বধির শিশু সাধারণ স্কুলে যখন গেল পড়তে মানে স্কুলে ভর্তি হলো, সে কিন্তু এই গ্যাপটাকে নিয়েই সে গেল। এবং কি হচ্ছে, গ্যাপটা থাকার ফলে এবার স্কুলে কি হচ্ছে, স্কুলে একটা পরিবেশ যেখানে একসাথে 25, 30, 50টা বাচ্চা পড়াশোনা করছে, টিচার একসাথে সবাইকে বোঝাচ্ছেন, সেখানে যে কি পঠন পাঠন হচ্ছে সে তো কিছু বুঝতেই পারছে না। কারণ তার হয়তো ধরতেই পারছে না, তার হয়তো অক্ষর পরিচয়ও যেমন ভাবে হওয়ার দরকার ছিল হয়নি।
তো একটা ভীষণ অসম লড়াইতে শিশুটা পড়ে যাচ্ছে। আর যেটার জন্যই আমরা অন্বেষা থেকে ভীষণভাবে এটার উপরে জোর দিই যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটার হিয়ারিং লসটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার সাথে কাজটা শুরু করতে হবে। কারণ এই যে একটা তোমায় এক্সাম্পল বললাম যে 6 মাস বয়সে আমরা বাচ্চাটার সাথে কাজ করতে শুরু করেছিলাম, এবং এখন যেহেতু ভালো হিয়ারিং এড, ভালো শ্রবণ যন্ত্র পাওয়া যায়, ওর ল্যাঙ্গুয়েজ, ওর কমিউনিকেশন, ওর কথা বলা তুমি বুঝতেই পারবে না যে ও শুনতে না পাওয়া একটা বাচ্চা। চলছে আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। আমরা রিয়েল মানুষদের সঙ্গে কথা বলি। এখন চলছে স্নিগ্ধাদির সাথে কথা। আপনারা শুনতে থাকুন, আরও অনেক ইনফরমেশন আপনাদের জন্য থাকবে। আচ্ছা স্নিগ্ধাদি, একটা প্রশ্ন আসছে যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, যারা ডেফ মানে কথা বলতে পারছে না, শুনতে পাচ্ছে না, তাদের জন্য পড়াশোনাটা তো আলাদা, মানে এরকম একটা দুটো স্কুল তো ছিল, এখন আরও অনেক, কিন্তু তাদের যে সাইন ল্যাঙ্গুয়েজ হয়, প্রথমত বলি সেই সাইন ল্যাঙ্গুয়েজটা তারা তো করে, তাদের কি পরিবারেরও জানার দরকার নাকি তাদের নিজেদের শেখার জন্য করছে, সেটা একটা বলবে। আর এদের সামগ্রিক শিক্ষাটা কিরমভাবে হয় সেটা একটুখানি বলো। তুমি অনেকক্ষণ ধরে এটা জানতে চাইছো, হ্যাঁ। আমি বারবারই বলতে গিয়ে এদিক ওদিক চলে যাচ্ছি। তো প্রথমে এইটা বলি, যদি একটা বাচ্চা সাইন ল্যাঙ্গুয়েজ শেখে, নিশ্চয়ই তার পরিবারের লোকেদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখা দরকার। তা নাহলে বাচ্চাটা ভাষাটা শিখে গিয়ে কার সাথে কমিউনিকেট করবে, কার সাথে শেয়ার করবে, যদি তার নিজের মা বাবা, নিজের বাড়ির লোকে জানতে না পারে। এইবারে এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাটা একটা শুনতে না পাওয়া শিশুর জন্য কতটা আবশ্যক, কতটা জরুরি। এখানে এই আরেকটা কথা বলাও দরকার, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন ধরো আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ, এই যে ভাষাগুলো, এগুলো কিন্তু অনেক পুরনো। আমাদের দেশে সাইন ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে মাত্র 2000 সালে, মানে আমাদের দেশে সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু তুলনামূলকভাবে নতুন। আমরা অনেক সময় আমাদের চারপাশে দেখি কিছু মানুষ হাত নেড়ে কথা বলছে, হাত নেড়ে ইশারায় কথা বলছে, আমরা ভাবি যে ওরা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে। সবসময় কিন্তু সেটাও হয় না, কারণ সাইন ল্যাঙ্গুয়েজটা একটা ল্যাঙ্গুয়েজ যেটা শেখার সুযোগটাও পেতে হবে। সব বধির মানুষই সে শুধুমাত্র বধির হয়ে জন্মেছে বলেই যে এই সুযোগটা পাচ্ছে, তাও কিন্তু সবসময় হয় না। আচ্ছা, তো প্রথম হচ্ছে এইটা যে সাইন ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, যেটা একটা ভাষা, এটার একটা ব্যাকরণ আছে, সেই গ্রামার মেনে ভাষাটাকে শিখতে হবে। এবং যখন শিখবে সেটা ডেফিনেটলি অন্যদেরকেও শেখার দরকার, শুধু নিজের মা বাবা না, স্কুলের সহপাঠী, স্কুলের শিক্ষক শিক্ষিকা, যত বেশি মানুষ পারবে শিখতে পারবে। এটা তো একটা ভাষা, মানে সাইন ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা নিকৃষ্টভাবে না ভাবি, যদি এটাকে আমরা গ্রহণ করতে পারি যে এটাও একটা ভাষা, তো মানে আরেকটা যেমন ভাষা। করে আমরা ফ্রেঞ্চ, জার্মান শিখছি, একদম, সেভাবেই অ্যাবসলিউটলি, ওটা। অ্যাবসলিউটলি ঠিক তেমনিভাবে এই ভাষাটাকে আমরা শিখতে পারি। আর এই ভাষাটাকে শিখতে পারলে সুবিধাটা হচ্ছে যে এই ভাষাটার মধ্যে দিয়ে আমরা কিছু মানুষকে নিজের কাছে টেনে নিতে পারি, তাদেরকে আমাদের বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, যেটা কিনা করা ভীষণ প্রয়োজন। নিশ্চয়ই। এবারে ধরো সাধারণ একটা বাচ্চা খুব ছোট্ট থেকে যদি কানে মেশিন পড়ে, বা আরেকটা জিনিস আমি এখনো বলিনি, ককলিয়া ইমপ্লান্ট বলে একটা টার্ম আছে আর কি। সেটা হচ্ছে যে একটা ছোট্ট শিশু যখন জানা গেল যে জন্ম থেকে বাচ্চাটা শুনতে পাচ্ছে না, তার খুব অল্প বয়সে 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে যদি তাকে ককলিয়া ইমপ্লান্ট করিয়ে দেওয়া যায়। ককলিয়া ইমপ্লান্ট হচ্ছে একটা অপারেশন করে একটা জিনিস যেটা কানের মানে পিছনে চামড়ার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, আর তার ওপরে একটা জিনিস থাকে যেটাকে বলে প্রসেসর। এটা দিয়ে কি হয়, ডাইরেক্টলি ব্রেনে শব্দ তরঙ্গটা পৌঁছে যায়। হিয়ারিং এর কি করছে, হিয়ারিং এর শব্দটাকে বাড়িয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু সেটা মধ্যকর্ণের ভেতর দিয়ে আমাদের অন্তঃকর্ণে পৌঁছচ্ছে। অন্তঃকর্ণে আমাদের ককলিয়া আছে, ককলিয়া থেকে সেটা এই নার্ভে বহন করে নিয়ে যাচ্ছে। আর ককলি ইমপ্লান্টটা কি করছে, একদম প্রত্যক্ষভাবে শব্দটাকে আমার মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। আচ্ছা। এবং যদি একটা ছোট বাচ্চাকে খুব ছোট অবস্থায় ককলি ইমপ্লান্ট করানো যায়, এবং ককলি ইমপ্লান্ট করার পরে তার ল্যাঙ্গুয়েজ থেরাপিটা ঠিকমতো করানো যায়, সেই বাচ্চা কিন্তু একদম একটা সাধারণ শুনতে পাওয়া শিশুর মতোই হয়ে যাবে। আর শুনতে পেলে সে বলতেও পারবে সাধারণের মতো। একদম একদম একদম, মানে তার ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে সাইন ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা ততটা নাও হতে পারে, কিন্তু কিন্তু যে বাচ্চাটা ছোট থেকে এই সুযোগটা পেল না, যার ধরাই পড়লো 2.5-3 বছর বয়সে বা 4 বছর বয়সে, বা ছোট থেকে সে ভালো হিয়ারিংয়ের পেলো না তার মা বাবার কাছে টাকা নেই বলে, বা মা বাবা সেই প্রশিক্ষণটা ওকে দিতে পারলেন না যে হিয়ারিংয়েরটা পড়ালেই তো শুধু হলো না, হিয়ারিংয়েরটা দিয়ে কেমন করে ওকে শুনতে শেখাতে হবে সেই কাজটা করা গেল না, সেই বাচ্চাটা কোথায় যাবে? তার জন্য কিন্তু অল্টারনেটিভ হিসেবে এই সাইন ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত জরুরি।
আমাদের দেশে সাইন ল্যাঙ্গুয়েজ এখনও অতটা উন্নত হয়নি যেটার মধ্যে দিয়ে উচ্চশিক্ষায় যাওয়া যাবে, কিন্তু এভরিডে কমিউনিকেশন, ক্লাসের পড়া বোঝার ক্ষেত্রে একটা স্তর অবধি কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ ভীষণভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে এবং এটার প্রয়োজনীয়তাও আছে। আচ্ছা, মানে যে কথাটা ধরো একটা বাচ্চা হিয়ারিংয়ের দিয়ে পুরোটা ঠিকমতো শুনতে পাচ্ছে না, মানে চশমাটা পড়লে আমি যতটা পরিষ্কার দেখছি, হিয়ারিংয়েরটা পড়লে কিন্তু আমি ততটা পরিষ্কার শুনতে পাই না। ঠিক আছে, তো এইবারে যখন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না, একটা শব্দ শুনে আমার পক্ষে বোঝাটা যতখানি শক্ত, তার সাথে যদি আমি একটা ভিজুয়াল ক্লু পেতাম তাহলে আমার বুঝতে সুবিধা হতো। এই যে ভিজুয়াল ক্লুটা, এটা কিন্তু আমরা প্রচুর ব্যবহার করি। আমরা যারা সাধারণভাবে শুনতে পাই, শুনে কথা বলি, সব কিছু করি, আমরাও কিন্তু ভিজুয়াল ক্লু ব্যবহার করি, কিন্তু সচেতনভাবে করি না। এই ভিজুয়াল ক্লুটাই হচ্ছে অ্যাকচুয়ালি একজন বধির শিশুর জন্যে বা বধির মানুষের জন্যে এই সাইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজটা পুরোটাই চোখে দেখার বিষয়, দেখে সে বুঝতে পারছে যে আমরা কি কথা বলছি আর কি বোঝাতে চাইছি। তো যখন এই পদ্ধতিটার মধ্যে চলে গেল, আগে যে ধারণাটা ছিল যে বধির শিশুরা সাধারণ স্কুলে তো যাবে না, ওরা স্পেশাল স্কুলে পড়াশোনা করবে, ওদের জন্য স্পেশাল স্কুল ছিল। যেমন আমাদের কলকাতার মানিকতলায় রাজাবাজার ডেফ স্কুল যেটা আছে, সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু মানে প্রথম বা দ্বিতীয় স্কুলের মধ্যে একটা অত্যন্ত পুরনো স্কুল এটা, এবং আরও অনেকগুলো স্পেশাল স্কুল আমাদের রাজ্য জুড়েই আছে। কিন্তু ধীরে ধীরে সারা পৃথিবীতে যে পরিবর্তনগুলো আসতে শুরু করলো, সেই পরিবর্তনের ঢেউ একটা আমাদের দেশেও এসে পৌঁছালো, এবং সেখান থেকে আমরা প্রথমে ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বললাম, তারপরে আমরা এখন বলি ইনক্লুসিভ এডুকেশনের কথা। ইনক্লুসিভ এডুকেশন মানে একটা পরিবেশ যেখানে সব বাচ্চারা একসাথে পড়াশোনা করবে, এবং যেখানে সব বাচ্চারা একসাথে পড়াশোনা করবে সেখানে বধির বাচ্চারাও থাকবে। সেই জন্য আমরা আমাদের সংস্থা থেকে, আমাদের অন্বেষা কলকাতা পেরেন্টস গ্রুপের পক্ষ থেকে আমরা ভীষণভাবে এটাকে প্রমোট করি যে প্রত্যেকটা বধির বাচ্চা সাধারণ স্কুলে যাবে, সাধারণ স্কুলে পড়াশোনা করবে, এবং আমরা জানি যে এখনও ওইভাবে পড়াশোনা করতে ওদের অনেক কষ্ট পেতে হয়, অনেক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু যদি জীবনে এগোতে হয় এছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। তার কারণ এই যে স্পেশাল স্কুলের কথা আমরা বলছি, ওদেরকে কি সারা জীবন আমরা একটা স্পেশাল এনভায়রনমেন্ট দিতে পারবো না। তো স্কুলটা যেই শেষ হয়ে গেল, স্কুলের পরে কলেজ, স্পেশাল কলেজ দিতে পারবো? বা পড়াশোনার পরে যখন সে চাকরি করতে যাবে, কর্মক্ষেত্রে, তাকে কি আমরা একটা স্পেশাল এনভায়রনমেন্ট দিতে পারবো না। তো যদিও আমাদের ভারতবর্ষের 2016-তে যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষের অধিকার আইন, যেটাকে রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 আছে, সেখানে এগুলো অনেক বিষয়ে কথা বলা আছে। ছেলে মেয়েদের সাধারণ স্কুলে পড়ার অধিকার, এবং সেই স্কুলে পড়তে গেলে তার জন্যে যে যে জিনিসগুলো করার দরকার সরকারিভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সেই বিষয়ে বলা আছে। এমনকি একজন যদি কোথাও একটা কাজ করতে যায়, চাকরির স্থলে রিজনেবল অ্যাকোমোডেশন বলে একটা কথা আছে, অর্থাৎ আমাকে ওই কাজটা করতে গেলে যেটুকু বাড়তি সহায়তা আমার প্রয়োজন, সেটা কিন্তু আমার অধিকার, সেটা আমাকে দিতে হবে। মানে অনেক সময় দেখা যায় যে ইকুয়াল অপরচুনিটি দিলেও কিন্তু ইকুয়ালিটি আসে না, ইকুইটি থাকতে হবে, ইকুইটেবল অপরচুনিটি হতে হবে, অর্থাৎ যে অপরচুনিটিটা পেলে আমি আর 5 জনের মতো সমানভাবে অংশগ্রহণ করতে পারবো, সেটাই হলো ইকুইটেবল। সেই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গাগুলোতে আমাদের এখনও সচেতনতার জায়গায় প্রচুর ঘাটতি আছে। পারিবারিকভাবেও ঘাটতি আছে, সামাজিকভাবেও ঘাটতি আছে, রাষ্ট্রগতভাবেও প্রচুর ঘাটতি আছে। হ্যাঁ, মানে পারিবারিকভাবে ঘাটতি আছে, এই কারণেই আমি এই প্রসঙ্গটাই টানছি যে এই একজন এরকম বাচ্চা হলো যে শুনতে পাচ্ছে না, তখন তার বাবা মা প্রথমেই ভীষণ ভেঙে পড়ে বলছেন যে ওর দ্বারা কিছু হবে না। এই তোমাদের অন্বেষা তাকে নিশ্চয়ই এনকারেজ করছে এবং তাকে আরও এগিয়ে যেতে সাহায্য করছে। সেটা অন্বেষা কি অ্যাকচুয়ালি এদের পড়াশোনা করাচ্ছে এবং রোজগার স্কুলের মতো অন্বেষা কি করছে? আচ্ছা, প্রথম তো হচ্ছে আমার বাচ্চাকে দিয়ে কিছু হবে না, এই ভাবনাটা আমরা মানে অন্যের সাথে কেউ মুখে উচ্চারণ করে না। মানে অন্তত যদি 3টে মাস সে অন্যের সাথে এসে থাকে, তারপরে তার মুখ থেকে এই কথাটা আর বেরোবে না, কারণ সে তো তার চোখের সামনে আরো অনেক ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে। তার বাচ্চার বয়স হয়তো 3, কিন্তু সে তো 30 বছরের একটি ছেলেকে বা মেয়েকে দেখছে, যে সে এত অ্যাকমপ্লিশ করেছে যে আমার বাচ্চা আর পারবে না বা আমার বাচ্চাকে দিয়ে হবে না, সেই কথাটা ভাবার জায়গাটাই তার নেই। আমরা অন্যের সাথে যেটা করি,
আমরা মূলত যে জায়গাটাতে জোর দিতে চাই সেটা হচ্ছে যে ওই যে বলছিলাম না যে আর্লি আইডেন্টিফিকেশন, খুব তাড়াতাড়ি যাতে ধরা পড়ে, আর আর্লি ইন্টারভেনশন মানে ওই যে সময়টা বাচ্চার ভাষা বিকাশের কাজটা হওয়ার দরকার, যেটা যদি ওই বিকাশের কাজটাকে ঘটানো না হয় নিজে নিজে ঘটবে না একটি বধির শিশুর ক্ষেত্রে, ওই জায়গাটাতে আমরা কাজ করি। আমাদের কাজের একটা বড় ফোকাস হচ্ছে আমরা চেষ্টা করি যাতে বাচ্চাটা সাধারণ স্কুলে গিয়ে পড়ার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে যতখানি সম্ভব। যদিও থিওরিটিক্যালি যদি আমরা দেখি, যদি ইনক্লুসিভ এডুকেশনের কথা আমরা মানি বা এটাকে বিশ্বাস করি, তাহলে আমার বাচ্চাটাকে তৈরি করে স্কুলে পাঠাতে হবে, এই কথাটা প্রযোজ্য হয় না। কিন্তু যেহেতু আমরা জানি যে ইনক্লুসিভ এডুকেশন বললেও পরিবেশগুলো ইনক্লুসিভ নয়, টোটাল সিস্টেমটা ইনক্লুসিভ নয়, আমাদের বাচ্চাদেরকে যেটা বলছিলাম যে একটা অসম লড়াইয়ের মধ্যে পড়তে হয়, সেই জন্য আমরা বাচ্চাদেরকে যতখানি সম্ভব তৈরি করে দেবার চেষ্টা করি যাতে সে স্কুলে গিয়ে আর 5টা সাধারণ শিশুর সাথে একসাথে বসে পড়াশোনা করতে পারে, এগোতে পারে। এবং এর অনেক মানে উদাহরণ আমাদের সামনে আছে। আমি সেটাই জানতে চাইছি যে এরকম কোনো উদাহরণ যদি দিতে পারো। পারি, অনেক পারি। তো উদাহরণে আসছি, তার আগে আরেকটু বলি, এইটা যেমন একটা আমাদের কাজ, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা করি সেটা হচ্ছে অভিভাবক প্রশিক্ষণ। মানে এই যে একটা মা, একটা পরিবার যখন আমাদের কাছে প্রথম এলো, সে কিন্তু একেবারে মানে ভেঙে চড়ে তছনছ হয়ে আছে। এমন একটা শিশু তার কোলে এসেছে, সে যার সম্বন্ধে তার কোনো ধারণা নেই, তার আশেপাশের মানুষের কোনো ধারণা নেই, সে প্রতিনিয়তই এটা শুনছে বা বুঝছে বা তাকে বোঝানো হচ্ছে যে এই বাচ্চাটার কি হবে, যে কথাটা তুমি বলছিলে যে ওর দ্বারা কিছু হবে না, এই কথাটা শুনতে শুনতেই একটা মা যখন অন্যের সাথে এসে পৌঁছয়, প্রথম তার প্রয়োজন হচ্ছে কেউ একটা তার হাতটা ধরুক, তাকে এই ভরসাটা দিক যে আমরা আছি, আমরা তোমার পাশে আছি, তুমি চলতে শুরু করো, দেখবে চলার পথে অনেক মানুষ তুমি পাবে, আমরাও আছি, অন্যেরাও আছে। এই যে ভরসাটা দেওয়া, এইটাই হচ্ছে যে অভিভাবক প্রশিক্ষণ বলছিলাম, মাকে আগে তৈরি করা, মাকে আগে তৈরি করা, এটা হচ্ছে তার প্রথম ধাপ, যে আমার বাচ্চাটা বধির এবং সেই বধিরতাটাকে মেনে নেওয়া, এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, স্বীকার করে নেওয়া যে আমার এই বাচ্চাটা বধির এবং বধিরতার কারণে তার কিন্তু কিছু ডাইভার্সিটি আছে, বৈচিত্র্য। যদি আমরা এটাকে প্রতিবন্ধকতা হিসেবে না দেখে বৈচিত্র্য হিসেবে দেখতে পারি বা বৈচিত্র্য হিসেবে দেখার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের দেখাটা অনেক পাল্টে যাবে। আমরা ওটা দেখতে পারি না, ওটা আমাদের দৃষ্টির সীমাবদ্ধতা, আর সেই জন্যই আমরা প্রতিবন্ধকতাকে সবসময় আমাদের থেকে ছোট কিছু, যেন একটা ধাপ নিচে আছে মানুষগুলো, এইভাবে আমরা দেখি। তো আমরা অভিভাবক প্রশিক্ষণের মধ্যে দিয়ে মায়েদেরকে তৈরি করার চেষ্টা করি যাতে যখন তার বাচ্চাটা স্কুলে ভর্তি হবে, সে গিয়ে স্কুলে প্রয়োজন হলে লড়াই করতে পারে, যেন তার বাচ্চাকে স্কুলে তারা নেয়, তারা নিতে বাধ্য। তার কারণ শুধু তো ভাষা শেখালেই হবে না, শুধু লেখাপড়া শেখালেই হবে না, আমরা মা বাবা হিসেবে আমাদের সন্তানদের জন্য যতটা পারি মানে সম্পূর্ণ চেষ্টাটা করি, কিন্তু তারপরেও একটা বিরাট অংশ পড়ে থাকে, সেটা হচ্ছে সমাজ এবং রাষ্ট্র। তো যেমন আমি আমার বাচ্চাটাকে তৈরি করছি, পাশাপাশি আমি যদি আমার চারপাশের পরিবেশটাকে তৈরি করতে না পারি, সমাজকে বোঝাতে না পারি, রাষ্ট্রকে বোঝাতে না পারি যে ওর প্রয়োজনটা কী এবং ওর ক্ষমতাটা কতখানি, ওর ক্ষমতার মূল্যায়নই তো হয় না। এই যে বলছিলাম শিক্ষা ব্যবস্থাটা এমন যে ও যে কতটা জানে বা বোঝে তার কোনো মূল্যায়ন তো হয় না, বরং উল্টোটা হয়, কতটা জানে না বা কতটা পারছে না, কতটা পারছে না সেইটা দেখা হয়। তো এই যে বিষয়গুলো, এইটাও আমাদের কাজের একটা খুব বড় অংশ। সারা বছর ধরে নানাভাবে আমরা সমাজ সচেতনতার কাজ করি। আমরা যে একলা করি তা নয়, আমরা আরও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কাজ করছে এরকম নানা সংস্থার সাথে যৌথভাবে কাজ করি। ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট ফোরাম বলে একটি সংস্থা আছে পশ্চিমবঙ্গে, যারা নানা ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কাজ করা, বহু সংস্থার একটা মিলিত মঞ্চ। আমরা দীর্ঘ বোধহয় 2009 সাল থেকে বা আরও আগের থেকে আমরা ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট ফোরামের একজন সক্রিয় সদস্য। কারণ পাশাপাশি এটাও আমরা বোঝার চেষ্টা করি যে শুনতে না পাওয়ার সমস্যাটাই পৃথিবীতে একমাত্র সমস্যা নয়, আরও অনেক রকম প্রতিবন্ধকতা আছে, তাদের অন্য রকমের অসুবিধা আছে যেগুলো আমরা হয়তো জানি না। তো একে অপরেরটা যদি আমরা না বুঝি তাহলে আমারটাই বা আরেকজন কেন বুঝবে, সেই জন্য আমাদের দৃষ্টিটাকেও অনেক প্রসারিত করতে হবে। আচ্ছা, এই যারা ডেফ হয় তাদের কি তুমি যেহেতু এতদিন ধরে কাজ করছো, তাহলে কি তোমার মানে এরকম কোনো সাজেশন আছে পার্টিকুলার কোনো পেশাতে তারা যেতে পারে, নাকি সমস্ত পেশাই তাদের জন্য ওপেন আছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ধরো এখন এই মুহূর্তে আমাদের অন্বেষার
মধ্যে বা অন্বেষা থেকে বড় হয়ে উঠেছে বা আমাদের পেরিফেরির মধ্যে আমাদের যে ছেলেমেয়েরা আছে। আর এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের এই অন্বেষার বেড়ে ওঠা ছেলেমেয়েরা, আমাদের যেমন অন্বেষা কলকাতা অভিভাবক সংস্থা, ওরা তেমনি আবার বন্ধু বলে নিজেদের একটা দল তৈরি করেছে। আচ্ছা ওরা নিজেদের নাম দিয়েছে বন্ধু, যেখানে ইয়াং ডেফ অ্যাডাল্টস এরা সবাই থাকে। আচ্ছা কোনো একটা দিন ওদের সাথে কথা বললেও দেখবে খুব ভালো লাগবে। তো এই যে বন্ধু গ্রুপের ছেলেমেয়েরা, যদি এদের কিছু আমি উদাহরণ দিই, ধরো আনন্দবাজার পত্রিকা ইলাস্ট্রেটরের কাজ করছে ওদের দলের একজন সদস্য, সে তোমার আর্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করেছে, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে বিটেক করেছে, করে এখন সরকারি প্রতিষ্ঠানে কাজ করছে, হিউম্যান ডেভেলপমেন্টে মাস্টার্স করেছে, করে এখন সে মানে সফলভাবে কাজ করছে, গ্র্যাজুয়েশন করে এমবিএ করে চাকরি করছে, আমার মেয়ে যেমন এখন পিএইচডি করছে, বা খুব ভালো ছবি আঁকছে, খুব বড় শিল্পী হয়ে উঠেছে, এরকম ছেলে মেয়ে আছে। অ্যানিমেশন নিয়ে গ্র্যাজুয়েশন করে এখন সে মানে কন্ট্রোলার, ক্রিয়েটিভ কন্ট্রোলার হিসেবে কাজ করছে, এইরকম আছে। এছাড়াও আমি দেখেছি ডাক্তার বলো, লয়ার বলো, ইঞ্জিনিয়ার বলো, এরকম বিদেশে বিভিন্ন তো পেশায় মানুষ আছে। শুনলে খুব আশ্চর্য লাগবে, কিন্তু ডেফ মানুষ গান গাইছে, এরকমও আছে। আহ, খুব সম্ভব ম্যান্ডি হারভি মেয়েটির নাম, ও আমেরিকাস গট ট্যালেন্ট যে অনুষ্ঠানটা হয় সেখানে ও একবার একটা অ্যাওয়ার্ড পেয়েছিল গান গেয়ে। ও অবশ্য 18 বছর বয়সে বধির হয়েছিল, জন্ম থেকে বধির ছিল না। এছাড়াও কিন্তু জন্ম থেকে বধির শিশুরাও যদি ঠিকমতো সুযোগ সুবিধা পায়, যেমন ককলি ইমপ্লান্টের কথা বলছিলাম, সে তো সবটাই আর 5টা বাচ্চার মতো শুনতে পাচ্ছে, তার তো গান শিখতে বাধা নেই, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে বাধা নেই। মানে যে কোনো প্রফেশনেই মানে এদের সবার জন্য ওপেন আছে। সবাই যেতে পারে, মানে একটা আর কি চলতি কথায় আমরা বলি যে একটি বধির শিশু সমস্ত কিছুই করতে পারে শুধুমাত্র শুনতে পাওয়াটা ছাড়া, কারণ সে না শোনাটা নিয়ে জন্মেছে। এখন আবার একটা ধাপ এগিয়ে বলতে হবে, যদি ককলি ইমপ্লান্ট করা যায় তাহলে তো সে শুনতেও পাচ্ছে, বধিরতার সমস্যাটাকে সে তো অনেকটাই অতিক্রম করে মানে ফেলবে। এখন বোধহয় আমরা ছোটবেলা থেকে যেটা ডেফ এন্ড ডাম্ব বলতাম, এখন তো ডেফ এন্ড ডাম্ব বলছে না, যে হার্ড অফ হিয়ারিং বলছে। হ্যাঁ, হ্যাঁ। তা অ্যাকচুয়ালি তো ডাম্ব মানে আমরা রবীন্দ্রনাথের সুভাও পড়েছি, তা তখন তো সেই বোবা মেয়েটির গল্পই পড়েছি, তা সেটা কেন বলা হচ্ছে না? আচ্ছা, প্রথম হচ্ছে যে ডেফ হলেই যে ডাম্ব হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। যেটা আমি উদাহরণ বললাম, যে ছোট থেকে যদি কানে তাকে মেশিন দেওয়া যায়, তাকে যদি শেখানো যায়, সে কিন্তু তোমার আমার মতোই কথা বলতে পারে। আমাদের ছেলে মেয়েদের সাথে যদি আলাপ হয়, দেখবে যে তারা কিন্তু প্রত্যেকেই তোমার আমার মতো কথা বলেই নিজের মনের ভাব প্রকাশ করতে মানে পারে, পরিষ্কার কথা বলতে পরিষ্কার পারছে। কথা বলেই সে বোঝাতে পারে। আচ্ছা। এবারে এই পরিষ্কারের তো একটা মাপকাঠি আছে। ধরো তুমি এই পেশাতে আছো, তোমার কথাটা আমার থেকে অনেক বেশি পরিষ্কার, আমার কথাটা হয়তো অত স্পষ্ট নয়, এইরকম তারতম্য তো থাকেই। মানে সেই তারতম্যটা স্বাভাবিক তারতম্য। স্বাভাবিক তারতম্য থাকে, সাধারণ মানুষের মধ্যেই থাকে। সেই তারতম্য আমাদের ছেলে মেয়েদের মধ্যেও আছে, কিন্তু তারা কথা বলে নিজের ভাব প্রকাশ করতে পারে, তাহলে সে ডাম্ব হবে কেন? আর দ্বিতীয় কথা, একটি ডেফ শিশু সে ডেফনেস নিয়ে জন্মেছে, সে কিন্তু ডাম্বনেস নিয়ে জন্মায়নি। সে ডাম্ব অর্থাৎ সে মুখ বা বোবা হয়ে যাচ্ছে, তার কারণ সে ঠিক শুনতে সময়ে পাচ্ছে না। তার না শুনতে পাচ্ছে না, কিন্তু ঠিক সময়ে তার যে সুযোগটা, যে সুবিধাটা পাওয়ার দরকার ছিল সেটা তাকে দেওয়া হয়নি, সেটা সে পায়নি। ওই যেটা বলছিলাম যে হসপিটাল থেকে রিলিজ হবার আগে বাচ্চার কানের পরীক্ষা হয়ে যায়, ধরা পড়ে যায়, এবং 6 মাসের মধ্যে যদি কাজ শুরু করা যায়, 6 মাসের মধ্যে যদি একটা বাচ্চাকে কানে যন্ত্র পরিয়ে বা ককলি ইমপ্লান্ট পরিয়ে তাকে যদি কাজ শুরু করা যায়, সে তো আর ডাম্ব হবে না, তার ক্ষেত্রে সেই কথাটা প্রযোজ্যই হবে না। সেজন্য এখন মানে আন্তর্জাতিকভাবেই ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং কথাটাই প্রযোজ্য, এবং আমাদের দেশে যে আইন আছে সেখানেও ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং কথাটাই বলা হয়। আগে আমরা জানতাম না বলে ডেফ অ্যান্ড মিউট, ডেফ অ্যান্ড ডাম্প এই কথাগুলো বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ডেফ মানুষকে অসম্মান করা, তার ক্ষমতাকে অসম্মান করা হয় যদি তার সম্বন্ধে আমরা এই বিশেষণগুলোকে প্রয়োগ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলছিলে যে ককলিয়া ইমপ্ল্যান্ট যেটা করলে সত্যি খুব উপকৃত হওয়া যায়, এটার বিষয়ে আমাকে একটু ডিটেল বলো, কারণ আমাদের দর্শকদের জন্য খুব সুবিধা হবে, যারা এই রাস্তাটার উপর দিয়েই চলছেন তারা জানতে পারবেন আরও একটু ডিটেলে যে কত খরচ বা কোথায় করানো হচ্ছে। বিদেশে হলে তো সত্যি খুব কস্টলি হয়ে যাবে ব্যাপারটা, আর যদি এখানে হয় কিভাবে হচ্ছে সেটা একটুখানি ডিটেল যদি বলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ককলি ইমপ্লান্ট বিষয়টা তো আগে বললাম, যে আমরা যেটা হিয়ারিংয়ের দিয়ে
শুনছি সেটারই আরেকটা উন্নততম ভার্সান বলা যেতে পারে ককলিয়া ইমপ্লান্ট, যেখানে আওয়াজটা ডাইরেক্টলি আমার ব্রেনে পৌঁছে যাচ্ছে। এবারে এই ককলিয়া ইমপ্লান্ট এখন কলকাতাতে হয়, কলকাতার অনেক হাসপাতালে হয়, বাহ। সরকারি হাসপাতালে হয়, বেসরকারি হাসপাতালে হয়, এবং এর খরচও কিন্তু নানান রকম। মানে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নেওয়ার দরকার, সেটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট আছে, সরকারি প্রতিষ্ঠান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটি, গত কয়েক বছর হলো সেখান থেকেও কিন্তু ককলিয়া ইমপ্লান্টকে স্পন্সর করা হচ্ছে। অর্থাৎ খুব যারা গরিব বাচ্চা, গরিব শিশুদের জন্য ককলিয়া ইমপ্লান্ট ফ্রি অফ কস্ট করানো হচ্ছে আচ্ছা। সরকারিভাবে। এছাড়াও বেসরকারিভাবে হয়, এবং এর খরচটা মানে ধরো মোটামুটিভাবে বলা যেতে পারে 6-7 লাখ টাকা থেকে, এবার যদি হায়ার এন্ডের মেশিন ব্যবহার হয়, প্রত্যেকটা জিনিসের যেমন মোবাইলেরও হায়ার এন্ড মোবাইল হয়, সেই রকম ককলিয়া ইমপ্লান্টের ক্ষেত্রেও কিছু কিছু সেরকম বিষয় আছে। তো সেখানে খরচটা তার থেকে এগিয়ে আরও অনেকখানি যেতে পারে। কিন্তু যেটা খুব বোঝার বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ককলিয়া ইমপ্লান্টও কিন্তু ম্যাজিক নয়। ককলিয়া ইমপ্লান্টটা করার পরেও কিন্তু বাচ্চার সাথে দীর্ঘদিনের একটা থেরাপি করতে হয়, যেটার মধ্যে দিয়ে ওই ককলিয়া ইমপ্লান্টটাকেও সে সঠিকভাবে ইউজ করতে শেখে। ককলিয়া ইমপ্লান্টটার মধ্যে দিয়েই সে শোনাটাকেও সঠিকভাবে বুঝতে শেখে, ব্যবহার করতে শেখে, এবং আচ্ছা। এটাও যত তাড়াতাড়ি করা যায় বাচ্চার জন্য ততটাই ভালো। আমি যেমন আমরা যেমন আমাদের পরিবার, আমাদের মেয়ে যখন ছোট ছিল তখন ককলিয়া ইমপ্লান্টের কথা কখনো শুনিনি। ওর যখন 11 বছর মতো বয়স তখন আমরা শুনেছিলাম। কলকাতাতে তখন দিল্লি থেকে আমার মনে আছে 2জন ভদ্রলোক এসেছিলেন, তাদের সাথে আমরা একজন ইএনটি স্পেশালিস্টের চেম্বারে দেখা করেছিলাম। আনফর্চুনেটলি তখন তারা আমাদের না খুব এনকারেজ করেননি। তারা বলেছিলেন ও তো হিয়ারিংয়ের দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, এটা করলে এখন ওর 2-3 মাস পড়াশোনা হবে না, কারণ অপারেশন, ওটা তো একটা অপারেশনটা হওয়ার পরে এক পুরো জিনিসটাকে একটা সুইচ অন প্রক্রিয়া বলে আর কি, যখন ওই পুরো ব্যান্ডেজটা খুলে দিয়ে ওই যে ওপর থেকে চাকতি, যেটা প্রসেসর, যেটা কানের পিছনে লাগানো হয়, সেটা লাগিয়ে তারপর একটা ফেজ চলে কয়েক সপ্তাহের, যখন ধীরে ধীরে তাকে শব্দের জগতে আনা হচ্ছে। তো এই সময়টা সে শুনতে পাবে না, পড়াশোনার অসুবিধা হবে, এইসব কারণে তখন করা হয়নি। কিন্তু পরবর্তীকালে আমার একটা সুযোগ হয়েছিল, 2014-তে আমি অস্ট্রিয়াতে একটা কনফারেন্সে গেছিলাম, যেটা একেবারেই আমাদের যে বিষয়ে আমরা কাজ করি সেই বিষয়েরই কনফারেন্স। ওটা ছিল ফ্যামিলি সেন্টার্ড আর্লি ইন্টারভেনশন ফর ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং চিলড্রেন। তো একদমই আমরা যেটা নিয়ে কাজ করি, আমাদের একদম ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো ওইখানে যখন গেছিলাম, ওইখানে গিয়ে আমি বহু জিনিস শিখলাম, প্রথমবার শিখলাম। যেমন এই যে সাইন ল্যাঙ্গুয়েজের কথা আমি আজকে এত জোর দিয়ে বলছি, প্রথম অবস্থায় কিন্তু আমার নিজেরই ধারণা ছিল যে সাইন ল্যাঙ্গুয়েজটা কোনো কাজের জিনিস না, সাইন ল্যাঙ্গুয়েজ শিখলে ওদের পড়াশোনা হবে না। ওখানে গিয়ে আমি ওখানকার বধির মানুষদেরকে দেখে, শুধু তো ওখানকার না, ওটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল, তো ওখানে গিয়ে বধির মানুষদের দেখে আমি বুঝলাম যে আমার ধারণাটা কতখানি ভুল ছিল। যদিও এটা মানতে হবে, যেটা আমি বলছিলাম, যে আমাদের দেশের সাইন ল্যাঙ্গুয়েজ এখনও অতটা ইমপ্রুভ করেনি পৃথিবীর অন্যান্য বহু দেশের সাইন ল্যাঙ্গুয়েজ যতটা করেছে। কিন্তু এটা দেখলাম যে সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়েও লেখাপড়া শেখা যায়, পিএইচডি করা যায়, প্রফেসর হওয়া যায়, পড়ানো যায়, সব কিছু করা যায়। আবার ককলিয়া ইমপ্লান্ট যে কত ছোট বয়সে করা যায়, এবং করালে পরে সেখান থেকে কতটা তার উন্নতি হতে পারে একটা বধির বাচ্চার জীবনে, দুটোই দেখলাম পাশাপাশি। আচ্ছা। এবং সেই জন্য ওখান থেকে ফিরে আসার পরে আমার মনের মধ্যে একটা খুব এটা চলছিল আর কি, খুঁতখুঁত করছিল। যে হ্যাঁ স্নেহা সেই সুযোগটা পেতে পারেনি। আমরাও আর বেশি ওটা নিয়ে তখন খোঁজ করিনি, যে আমরা ধরেই নিয়েছিলাম ওনারা যখন বলছেন ওনারা তো জানেন। তো তারপরে আবার এটাকে নিয়ে খোঁজ খবর করতে শুরু করলাম, করে কিন্তু আলটিমেটলি 2021-এ এসে যখন স্নেহা অনেকটাই বড় হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু আমরা ওর ককলিয়া ইমপ্লান্টটা ও করালো, আমরা করালাম বলা তো যাবে না, ও রাজি হলো, ও করতে এগ্রি করলো, এবং ওর দুটো কানে ককলিয়া ইমপ্লান্ট করা হলো, এবং সেটা কলকাতাতেই হয়েছে সাকসেসফুলি। কিন্তু যেটা দেখলাম, যেটা বলছিলাম, যেহেতু ওর অনেকটা বড় বয়সে করানো হয়েছিল, সেটাও একটা কারণ। একটা দীর্ঘ সময় ধরে কিন্তু ওর সাথে রেগুলার একটা থেরাপির কাজ করতে হচ্ছে, ওকে নিজেকে প্র্যাকটিস করতে হয়েছে, আমাকে করতে হয়েছে, এবং সাথে অডিওলজিস্ট যারা এই কাজটা করেন, অডিওলজিস্টের সাপোর্ট নিতে হয়েছে। এবং দীর্ঘ সময়
প্র্যাকটিক্যালি বছর 3 বা তারও কিছু বেশি সময় ধরে কিন্তু আমরা এই প্র্যাকটিসটা করেছি বলেই কিন্তু ও তার বেনিফিটটা অনেকখানি পাচ্ছে। যদিও যদি এই অপারেশনটা ওর 11 বছর বয়সে হতো আরও অনেক বেনিফিট পেত, যদি 2 বছর বয়সে হতো তাহলে তো আরও অনেকই বেনিফিট পেত। হ্যাঁ, মানে একটা যখন 6 মাসের শিশু এই ককলিয়া ইমপ্ল্যান্টটা করছে, তখন তার সাথে কি থেরাপি করা যেতে পারে? মানে সে তো কথা এমনিও বলতে পারে না, না, বুঝতে তখন পারে না। তার সাথে থেরাপি না, তার সাথে মানে তখন কি হচ্ছে, যেমন আমরা একটা শিশুর সাথে কথোপকথন করছি, মানে একদম স্বাভাবিকভাবে স্বতঃপ্রণোদিতভাবে যেমন আমরা বাচ্চাদের সাথে কথা বলি, বাচ্চাদেরকে ছড়া শোনাই, গান শোনাই, বাচ্চাদের সাথে কথা বলি, সেই জিনিসটাই করে যেতে হবে। মানে আচ্ছা। এটা ভাবার কারণ নেই যে ককলিয়া ইমপ্ল্যান্টটা হয়ে গেছে তাহলে তো শুনতে পাবে আর আমাকে ভাবতে হবে না, আচ্ছা। ওইটাকে মাথায় রাখতে হবে। মানে এটা কিন্তু একটা বিরাট আহামরি কোনো কাজ নয়, খুবই সাধারণ জিনিস। কিন্তু যেমন হয় না, রুটি বেলাটাও তো খুব সাধারণ একটা কাজ, কিন্তু ওই বেলাটাও শিখতে হয়, জানতে হয়, ঠিক ততটুকুই। একটুখানি জিনিসটা ধরে নিতে পারলে এটা কিন্তু বিরাট কোনো শক্ত কাজ কিচ্ছু নয়, কিন্তু কাজটা করতে হবে। তোমার সাথে কথা বলতে বলতে দিদি মনে হচ্ছে তুমি তো মানে ভীষণই ইন্সপায়ারিং একটা, নিজেই তুমি ভীষণই ইন্সপায়ারিং একটা ব্যক্তিত্ব। আর আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি যে এরকম একটা কর্মকাণ্ড করছো, এবং এই ছোট্ট থেকে অন্বেষা কলকাতা এত বড় হয়ে গেছে এবং এত কাজ করছে, এইটা করতে তো একটা চ্যালেঞ্জ রীতিমতো, না? তা এই চ্যালেঞ্জটা করতে কখনো মানে কোনো বাধাপ্রাপ্ত হয়েছো, কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছো? যে এরকম একটা কাজ করতে গেলে, ভালো কাজ করতে তো মানুষ সবসময় বাধা পাই, তুমি সেরকম কোনো বাধা পেয়েছো কিনা? হ্যাঁ, মানে বাধা মানে কীরকমভাবে বলবো, ধরো প্রথম বাধা ছিল যে আমরা না এটাকে ঠিক একটা এনজিও হিসেবে দেখিনি কখনো, আমরা এটা ছিলাম একটা অভিভাবক দল। তাহলে প্রথম এটা বাধা, হ্যাঁ চ্যালেঞ্জই বলা যেতে পারে। এবার তুমি একটা সংস্থা তৈরি করলে, তুমি 5টা লোককে রিক্রুট করবে, তুমি তাদেরকে বেছে নিতে পারলে যে আমার এরকম এরকম মানুষ চাই, এদেরকেই আমি নেব। কিন্তু যখন তুমি অভিভাবককে পাচ্ছ, তোমার তো বেছে নেবার কোনো পথ নেই। তো 5জন অভিভাবক যখন এলো, তারা 5জন 5টা ব্যাকগ্রাউন্ড থেকে এলো, 5 রকমের আন্ডারস্ট্যান্ডিং, 5 রকমের শিক্ষা নিয়ে এলো। এবার এই মানুষগুলোকে একসাথে করে একটা দল তৈরি করা, সবাইকে একরকম মনের হতে হবে, মানে করে নিয়ে এবং তাদেরকে একসাথে নিয়ে সবাই মিলে একসাথে এগিয়ে চলা। কারণ একা যদি এগিয়ে যাই তাহলে তো আর দলটা থাকলো না, একা তো এগিয়ে চলাই যায়। কিন্তু আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে আমরা একটা অভিভাবক দল তৈরি করব, যে দলটা আরও অনেক মানুষের জন্যে, আরও অনেক পরিবারের জন্যে, বধির শিশুর জন্যে ভাববে। সুতরাং এই দলটাকে তৈরি করে এগিয়ে চলাটাই ছিল একটা প্রথম বিরাট বড় চ্যালেঞ্জ, প্রথম ধাক্কায় সেইটা। তারপরে যেটা হলো, আমাদের এই দলে কারোর কোনো কাজের অভিজ্ঞতা ছিল না, আমি একমাত্র ব্যক্তি যার, আমার যেটা বলছিলাম যে আমি কিছুদিন সরকারি চাকরি করেছিলাম বছর 8 মতো, সুতরাং একটা কাজের অভিজ্ঞতা ছিল। তারপরে আমি যখন আমার মেয়ের কানের অসুবিধাটা ধরা পড়লো, ওকে যেখানে ব্যান্ডেলে নিয়ে যেতাম, সেখানে সেই প্রতিষ্ঠানেও আমি প্রায় এরকম 8 বছর মতো কাজ করেছি। তো আমার একটা পিছনে 16 বছরের কাজের অভিজ্ঞতা ছিল, কিন্তু বাকি আমরা যে কজন ছিলাম তাদের কারোরই সেই অভিজ্ঞতা ছিল না। তাদের অ্যাকচুয়ালি সেই সময়ের পরিচয়টা ছিল একদম, যদি বলি, গৃহবধূ। তো সেই অবস্থা থেকে উঠে আসা মানুষগুলো, সেই দলটাকে একসাথে করে সবাই মিলে একটা কাজ করব বলে স্থির করা, করে একসাথে করে এগোনো, কোনো টাকা পয়সা নেই, আমরা প্রথম থেকেই নিজেরা মাসে একটা ছোট্ট অনুদান দিতাম, এবং সেটা আমরা এখনো দিয়ে যাচ্ছি, ফান্ড তৈরি হতো, 22 বছর ধরেই দিয়ে যাচ্ছি। তো এই একটা ছোট্ট অনুদান, একটা অনুদান দিয়ে ছোট্ট একটা ফান্ড তৈরি করা, কারণ আমাদের কোনো বসার জায়গা ছিল না, আমাদের তো বাড়ি ভাড়া নেবার টাকা ছিল না। তো আমরা এই আমাদের এই মেম্বারদের বাড়িতে ঘুরে ঘুরে বসতাম, কখনো আমার বাড়িতে, কখনো আরেকজনের বাড়িতে, কখনো অন্য একজনের বাড়িতে ঘুরে ঘুরে আমরা বসতাম, মিটিং করতাম, আলোচনা করতাম, এবং বিভিন্ন বিষয়ে আমরা চর্চা করতাম। এইরকমভাবে করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়েছি। মোটেই সহজ ছিল না, কিন্তু কোথাও যদি বলি যে বাধা, মানে কোনো কেউ এসে বলেছে না এই কাজটা তোমরা করতে পারবে না, সেই ধরনের বাধা আমরা পাইনি। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই সামাজিক বাধা তো প্রচুরই ছিল, কারণ আমাদের পরিবারের লোকজনও প্রথম অবস্থায় ঠিক মেনে নিতে পারেননি যে আমরা এগুলো, হ্যাঁ একদমই তাই, যে আমরা কিছু করতে পারি, এই মানুষরা, এই মহিলারা যে একসাথে মিলে কিছু করতে পারেন, এই ধারণাটা তো আমাদের পরিবারের লোকজনেরও ছিল না, কারণ তারা আমাদেরকে সেই রোলে কখনো দেখেননি, আর অভিজ্ঞতাটাই নেই, কিছু অভিজ্ঞতাই নেই। তো সেইখান থেকে কিন্তু চলতে 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 আজকে এত বছর পরে সেই মানুষগুলোই কিন্তু, মানে সেই 20 বছরের সব মানুষ তো আর এখন সাথে নেই, সেটা হয়ও না। তো
তো কেউ হয়তো ছেড়ে গেছে, কাউকে হয়তো আমরা হারিয়েছি। তো এই চলার পথে কিন্তু যে মানুষগুলো রয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকেই এখন এক একজন প্রফেশনালে পরিণত হয়েছে, স্পেশাল এডুকেশনের কোর্স করে শিক্ষিত হয়ে টিচার হয়ে যোগ্যতার সাথে কাজ করছে, বা নানা ক্ষেত্রেই তারা এখন যোগ্যতার ছাপ রাখছে। এবং এখন অবভিয়াসলি আমাদের আরও কিছু লোকজন আছে যারা আমাদের স্টাফ মেম্বার হিসেবে আমাদের সাথে যুক্ত, আমাদের সাথে কাজ করছে। এইটার একটা এটা এখন তো এখন নতুন মানে আলাদা একদম সেপারেট অফিস, তার নিজের সেটআপ তো তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই সেটাই, মানে এখন আমাদের একটা নিজস্ব জায়গা আছে, যেটা বলছিলাম যে শুরু করেছিলাম ওর বাড়িতে। তারপরে আমার মনে আছে যে একজনের অফিস, তিনি পুরো সময়টা তার কাজে লাগছিল না, তো তখন ওনার অফিসের ভাড়াটা খুবই সামান্য ছিল, তো আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনাকে আমরা 50% টাকা দেবো, ওইটুকুই আমরা পারবো, তো আমরা কি আপনার অফিসটা একটু ব্যবহার করতে পারি। মানে আমাদের এটা মনে হচ্ছিল যে একটা তো ঠিকানা চাই, সেই দিয়ে আমাদের শুরু। সেইখান থেকে তারপরে আরেকটা অফিসে আমরা শিফট করে গেলাম, তারপরে আরেকটা অফিসে গেলাম যেখানে বোধহয় আমরা প্রায় 15 বছর ছিলাম, 14-15 বছর ছিলাম একটাই বাড়িতে, এবং সেখানটাও আমাদের খুবই ভালো অভিজ্ঞতা হয়েছিল। এত বছর এক জায়গায় ভাড়া থাকা সহজ না, কিন্তু আমরা ছিলাম। তারপরে আমরা এই ধরনের কাজ সমাজের চোখে এখনো ওইভাবে গ্রহণযোগ্যতা পায়নি। আচ্ছা, আমি বলছি যে এই সাধারণ মানুষের যারা এই শিশুদের নিয়ে কাজও করছেন না বা অভিজ্ঞতাও নেই, সাধারণ মানুষের অনেক ভুল ধারণা রয়েছে। সেটা মানে আমরা যেটুকু জানি যে খুব নর্মালি যেরকম দেখি যে একজন কথা বলতে পারে না, তার সাথে আমরা চিৎকার করে করে কথা বলি, মানে এই ধরনের কিছু ভুল ধারণা মানুষের আরও থাকে। সেইটা কি তোমার মানে তাদের জন্য কি সাজেশন, মানে কি ধরনের ভুল ধারণা থাকে জেনারেলি মানুষের? হ্যাঁ, প্রথম যেমন একটা বলি যে বধিরতাটা কোনো অসুস্থতা নয়, এটা বোঝাটা প্রথম দরকার। অনেক সময় ডিসেবিলিটিটাকে আমরা ডিজিজের সাথে একসাথে ভেবে ফেলি। রাইট, বধিরতা একটা অবস্থা হয় সেটা নিয়ে জন্মেছে, অথবা জন্মাবার পরেও কোনো কারণে এটা ঘটে থাকতে পারে। এটা একটা অবস্থা, এটা অসুস্থতা নয়। বধির মানুষের সাথে মিশলে, বধির শিশুর সাথে মিশলে আমার শিশু বধির হয়ে যাবে না, তার কোনো ক্ষতি হবে না, এটা সংক্রামক নয়। এবং শুধু তাই না, তার কোনো ক্ষতি তো হবেই না, বরং তার লাভ হবে, কারণ সে সমাজের বা এই যে ডাইভার্সিটি, বৈচিত্র্যের কথা বলছিলাম, আরেকটা বৈচিত্র্যের সাথে পরিচিত হবে। চিৎকার করে কথা বলার কোনো প্রয়োজন নেই, চিৎকার করে বললেই যে সে বেশি শুনবে তা তো নয়, কারণ সে তো শুনতে পাচ্ছে না। সুতরাং আমার চিৎকারটা সাধারণ গলায় আমি যতটা চিৎকার করতে পারবো, সেই চিৎকারটা তার কানে যাবে না। বরং যেটা প্রয়োজন, সে যেন আমার মুখটা দেখতে পায়। আমি যেমন এখন কথা বলছি, আমার মুখের সামনে এই যে আলোটা আছে, আমার মুখটা দেখতে সুবিধা হচ্ছে, আমার ঠোঁটটাকে ফলো করতে পারা যাচ্ছে, এই রকম পরিবেশটা যতখানি দিতে পারবো। আর 2 হচ্ছে, খুব দ্রুত কথা না বলে আমি যদি একটু আস্তে আস্তে কথা বলি, অর্থাৎ ভলিউম আসতে বলছি না, ভলিউমটা স্বাভাবিক থাকবে, কিন্তু যদি একটু ধীরে কথা বলি তাহলে তার বুঝতে সুবিধা হবে। তারপরে যেমন যখন আমরা কথা বলি, যখন 4-5 জন মিলে একটা দলে হয়তো কথা বলছি, সেখানে একটা বধির মানুষ রয়েছে, তার পক্ষে খুব মুশকিল হয়, সে বুঝতেই পারে না কখন কোন দিক থেকে কে কথা বলছে, যতক্ষণে সে সেটা রিয়েলাইজ করে তাকালো ততক্ষণে আরেকজন কথা বলতে শুরু করেছে। সেই সব জায়গাগুলোতে যদি আমরা ছোট্ট ছোট্ট একটু ডিসিপ্লিন মেনটেন করি, যে যখন কথা বলছে সে একটু হাত তোলে, তাহলেই কিন্তু সেই মানুষটা বুঝতে পারে যে এখন ও কথা বলছে। যেটা আমরা কিন্তু এই অনলাইন মিটিং করতে গিয়ে শিখেছি। মানে অনলাইন মিটিংয়ে অনেক সময় আমরা কথা বলার আগে বলে নিই যে আমি স্নিগ্ধা বলছি, তাহলে কি অন্যরা বুঝতে পারলো আচ্ছা এখন স্নিগ্ধা কথা বলছে, কারণ ক্যামেরার মধ্যে হয়তো 20টা লোক রয়েছে, কে যে কথা বলতে শুরু করলে হঠাৎ করে তো বুঝতে পারা যায় না। ঠিক তেমনিভাবেই যখন এই ধরনের একটা আমরা গ্রুপে আড্ডাই দিচ্ছি হয়তো বা, সেখানেও যদি আমরা এইটুকুলো ছোট ছোট জিনিসগুলোকে একটু মাথায় রাখি, তাহলেই কিন্তু মানুষটাকে ইনক্লুড করা হবে। ইনক্লুশনটা না মানে পৃথিবীর বাইরে থেকে আসেনি, ইনক্লুশনটা আমাদের এই পৃথিবীরই জিনিস, এটা একটা বিশ্বাসের জিনিস, উপলব্ধির জিনিস। আর খুব ছোট্ট ছোট পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু আমরা ইনক্লুশনটা ঘটাতে পারি। সেইটাই বলছি যে এখনো সমাজ একটু ডিসেবিলিটিটাকেই একটু সাইড করে দেয়, মানে ও বুঝবে না ভেবেই রাখে যে সে বুঝতে পারবে না। সেই জন্য আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই যারা সমাজে বসবাস করি, প্রত্যেকেরই সকলের প্রতি সকলের আরও বেশি সংবেদনশীলতা মানে থাকা উচিত আর কি প্রত্যেকের। সেই কখনো কখনো কি তোমার এরকম মানে কোনো অভিজ্ঞতা হয়েছে দিদি, যে কখনো সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে, সেখানে তোমার খুব কষ্ট হয়েছে, সেরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো?
তোমার নিজের জীবনে? হ্যাঁ, বুঝেছি। আমি তাই ভাবার চেষ্টা করছি যে এত বছর চলতে চলতে না আমার দেখাটা যেহেতু একটু বিস্তৃত হয়ে গেছে, কোনোটাকে আর ঠিক ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগার জায়গায় এখন আর যায় না। আচ্ছা। বরং আমি বোঝার চেষ্টা করি যে এই মানুষটি এই আচরণটা করছে মানে সেই জিনিসটা জানে না। এবং আমাদের অভিজ্ঞতা তাকে কিন্তু কিছুটা কনসিডার করে দিচ্ছ হ্যাঁ, তুমি তাকে উল্টে। এই অভিজ্ঞতায় বরং এইটা আমরা দেখেছি, তাকে যদি জিনিসটা বুঝিয়ে বলা হয় সে কিন্তু তখন সংবেদনশীল হয়ে ওঠে। আর এই যে সংবেদনশীলতার কথাটা আমরা বলছি, সেটা তো এমনিই দুটো মানুষের পরস্পরের প্রতি হওয়া দরকার, তার জন্য ডিসেবিলিটির প্রয়োজন পড়ে না, ঠিক। তাই না? আমরা যদি এমনি সাধারণ মানুষ হিসেবেই একে অপরের প্রতি সংবেদনশীল হই, তাহলে আরেকটা মানুষ যে একটু অন্যরকম, যাকে হয়তো পুরোটা আমি ঠিক বুঝতে পারছি তো না, অনায়াস আমি তো অনায়াসেই তার প্রতি সংবেদনশীল হব, আর সেটাই তো স্বাভাবিক, হ্যাঁ। সেটাই তো মানে মানবতা। হ্যাঁ, সেটাই তো প্রত্যেকটা স্বাভাবিক। মানুষের সংবেদনশীল হওয়া এমনিতেই দরকার। এমনিতেই ঠিক কথাই। আচ্ছা, আমি বলছি সরকারিভাবে কোনো অ্যাপ্রোচ করেছো বা সাহায্য কি পাও অন্বেষার জন্য, বা এই ধরনের শিশুদের নিয়ে কাজ করার জন্য তুমি সরকারি কোনোভাবে অনুদান বা কোনো অ্যাপিল কি করেছো? আমরা যেহেতু একটা অভিভাবক দল খুব ছোট্ট থেকে কাজ শুরু করেছি, আমাদের একটা প্রাথমিক অভিজ্ঞতার জায়গা না এটা খুব ছিল যে আমাদের কাজটা মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করতো। আমি এটা সরকারের কথা বলছি না, ওটায় পরে আসছি। অ্যাপ্রিসিয়েট করতো, কিন্তু কোথাও একটা আমরা যে প্রফেশনালি কাজ করতে পারি বা করছি সেটা বুঝতে মানুষের অনেক সময় লেগেছে। মানে কাজটা খুব করছে, খুব ভালো, কয়েকজন মা মিলে করছে, বাহ বেশ ভালো, কিন্তু আমি এই কাজটার সাথে যুক্ত হতে পারি বা আমি এই কাজটাকে সাহায্য করতে পারি, এই জায়গাটায় পৌঁছতে আমাদের অনেক সময় লেগেছে। আমাদের সরকারিভাবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমরা 2011 এবং তারপরে বোধহয় 2017 এই দুবার আমরা মানে পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট প্যারেন্টস গ্রুপ হিসেবে অ্যাওয়ার্ডেড হয়েছি। বা ধরো আমাদের পশ্চিমবঙ্গ সরকারে ডিসেবিলিটি কমিশনারের একটা দপ্তর আছে, যেটা ওই যে আইনের কথা বলছিলাম, সেই আইন থেকেই তৈরি হয়েছে দপ্তরটা। সেই দপ্তরের সাথে আমাদের যথেষ্ট যোগাযোগ আছে, আমাদের সেই দপ্তরের বিভিন্ন কমিটিতেও আমরা আছি, এবং আমাদের কাজে আমরা খুব যে কখনো সরকারিভাবে সাহায্য চেয়েছি তাও ঠিক নয়। কেন চাওনি? আমরা তার কারণ হচ্ছে আমাদের কাজের ধরনটাও একটু অন্যরকম, ঠিক গতে বাঁধা নয় তো। কারণ আমরা তো কোনো স্কুল চালাই না, আমরা চালাই একটা প্রি স্কুল সেন্টার বা একটা রিসোর্স সেন্টার, আমরা চালাই তোমার পেরেন্টস ট্রেনিং, আমরা চালাই যে ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে 6-7 পড়ছে, ওদের রেমিডিয়াল এডুকেশনের সাপোর্ট দরকার, আমরা সেইখানে কাজ করি, আমরা অ্যাওয়ারনেসের কাজ করি। কিছু কিছু সময়ে অ্যাওয়ারনেসের জায়গা থেকে যখন আমরা কাজ করেছি, আমরা সরকারিভাবে তার জন্য সাহায্য পেয়েছি, মানে সচেতনতা বিস্তারের কাজের জন্য। কিন্তু দৈনন্দিন কাজের জন্য যে কাজটা আমরা রোজ অন্বেষার 4 দেওয়ালের মধ্যে বসে করি, সেই জায়গাটাতে আমরা সাহায্য সেভাবে পাইনি। তোমার কথা শুনতে শুনতে অনেক অজানা কথা আমার উঠে এলো, এবং দর্শকদেরও অনেক অজানা কথা, এবং এই কথাতে কেউ হয়তো সাহস পাচ্ছে, কেউ হয়তো মনে আশা ভরসা পাচ্ছে। আমি তাদের জন্য তোমাকে দু একটা কথা বলতে বলবো, এবং অবশ্যই আমরা শেষের দিকে চলে এসেছি আড্ডার। যারা এই ধরনের শিশুদের বাবা মা, তারা যে লজ্জা, কুণ্ঠা, ভয় তাদের অনেক সময় বেরোতে দিচ্ছে না, তুমি প্লিজ দিদি তাদের জন্য কিছু একটু বলো, যাতে সমস্ত ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন সকলে করতে পারে। সেটাই একমাত্র কাম্য আমাদের সবার হওয়া উচিত। সেইটা তুমি একটু সবাইকে প্লিজ বলো। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। সেটাই আমি জানতে চাই। মানে প্রথম তো বলতে গেলে আমি শুধু মা বাবাকে বলতে পারবো না, সমগ্র সমাজকেই বলতে হবে। কারণ যখন আমি আমার বাচ্চাটার জন্য কুণ্ঠিত হয়ে থাকছি, সেই কুণ্ঠাটা কেন আমাকে অনুভব করতে হচ্ছে, কেন আমি কুণ্ঠিত হয়ে আছি, তার জন্যে দায়ী কিন্তু এই সমাজ ব্যবস্থাটা। মানে কোনো একজন মা যদি তার বাচ্চার জন্য কুণ্ঠিত হয়ে থাকে, তার জন্য দায়ী কিন্তু সমগ্র সমাজ, সমগ্র রাষ্ট্র। এইটা বুঝতে হবে। এইটা ভাববেন যে যেভাবে আমরা বেঁচে আছি ঠিক সেইভাবে বেঁচে থাকাটা কিন্তু আমার সন্তানেরও অধিকার। বিকাশ তার অধিকার, সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকা তার অধিকার, নিজের পায়ে দাঁড়ানো তার অধিকার, শিক্ষা তার অধিকার। এই সব অধিকারগুলো তাকে দিতে হবে, এবং এই অধিকারগুলো আমি যদি কুণ্ঠিত হয়ে ঘরের কোণে বসে থাকি, কখনো আমি সেই জায়গাটায় তাকে নিয়ে যেতে পারবো না। আর এটা মাথায় রাখতে হবে, আমরা যারা মা বাবা, একটা সময় আসবে যখন আমরা থাকবো না, আমাদের সন্তানরা থেকে যাবে এই পৃথিবীতে। তাদেরকে আমরা কোন জীবনের জন্য তৈরি করে রেখে যাচ্ছি? আমার এই কুণ্ঠাটা তার ভবিষ্যতের জন্যে অসম্ভব ক্ষতির একটা কারণ হয়ে উঠবে নাকি?
আমার কুণ্ঠাটার জন্যে সে কোনোদিন মাথা তুলে আর 5টা মানুষের সামনে দাঁড়াতে পারবে না, নিজেকে প্রকাশ করতে পারবে না, নিজের চাহিদা বা প্রয়োজন বা অধিকারের কথা বলতে পারবে না। আমরা কি সেই মা বাবার ভূমিকাটা পালন করতে চাই? নিশ্চয়ই চাই না। মা বাবা হিসেবে আমরা সেই ভূমিকাটা পালন করতে চাই যেখানে আমার সন্তানের জন্য আমি কুণ্ঠিত হব না, কারণ আমি যদি কুণ্ঠিত হই সারা জীবন সে নিজেকে নিয়ে কুণ্ঠিত হয়ে থাকবে। আমি কুণ্ঠিত হব না, তাকে আমি ভবিষ্যতের জন্য তৈরি করব, তাকে আমি বলবো তোমার অবস্থাটা যাই হোক না কেন তার জন্য তুমি দায়ী নয়, এবং ঠিক আর 5টা মানুষের মতো সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার তোমারও আছে, এবং সেইভাবেই আমরা পথ চলব। চলো একসাথে এগোই। থ্যাংক ইউ। স্নিগ্ধা সরকার এবং অন্বেষা কলকাতা আমাদের একটা চেতনা জাগালো যে শারীরিক প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা কখনোই ভবিষ্যতের জন্য সীমাবদ্ধ হতে পারে না। এই লড়াই চলছে ওনাদের, কিন্তু এই লড়াইটা শুধু ওনাদের নয় বা একটা শিশুর নয়, এই লড়াইটা আমার, আপনার, আমাদের সমাজের সবারই লড়াই। তাই আমরা যদি সচেতনভাবে সবাইকে নিয়ে একসাথে গড়ে উঠতে না পারি, চলতে না পারি, অক্ষমতাটা কিন্তু আমাদের সবারই। এটা অন্তত আমাদের আনকাট আড্ডার আজকের এই আড্ডার আসর থেকে আমি এইটুকু শিখলাম। আপনারা কি শিখলেন? আপনারা আরও কি জানতে চাইছেন? সবাই জানাবেন। কমেন্ট বক্স ভরিয়ে দিন, শুধুমাত্র সামাজিক এই সচেতনতার কথা দিয়েই ভরিয়ে দিন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করে দিন। আজকের মতো স্নিগ্ধা থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ স্নিগ্ধা। তোমাদেরকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে।